আচ্ছা, সবাই একটু জয়েন করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, একটু জানাতে হবে, এখানে অনেকের মধ্যে পার্টিসিপেন্টস অনেকে এখানে জয়েন করছো, আমি দেখতে পাচ্ছি। তো আমরা একটু মিনিট দুয়েক আমরা একটু সময় নিব, আচ্ছা, ওকে, ফাইন। যারা ফেসবুক লাইভে দেখছো তারা একটু ফেসবুকে কমেন্ট করবে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর যারা জুমে দেখছো তারা একটু জুমে কমেন্ট করবে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। যেখান থেকে এই লাইভটা দেখছো, যে প্ল্যাটফর্মে দেখছো, সেই প্ল্যাটফর্মে একটু আমাকে জানাও যে তুমি শুনতে পাচ্ছ কিনা। আমি এখানে সবাইকে আমি মিউট দিয়ে দিলাম যেহেতু সাউন্ড বা নয়েজ আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আচ্ছা এখন একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাও যে তোমরা ভয়েসটাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, এখানে অনেকের মধ্যে অলরেডি চ্যাটের মধ্যে জানাচ্ছে যে হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, ইয়েস ভাইয়া, সাউন্ড ক্লিয়ার, অ্যাবসলিউটলি ক্লিয়ার। বাহ, কি চমৎকার একটা সে ইন্টেন্সিফায়ার ইউজ করেছে, অ্যাবসলিউটলি। হ্যাঁ, নাইস। আচ্ছা, তো যাই হোক, আমাদের আজকে ছোট একটা মিস্টেক, এটা হচ্ছে আমাদের লেকচার হচ্ছে আজকে 2, লেকচার নাম্বার 2। পোস্টের মধ্যে মেবি হচ্ছে লেকচার ওখানে 3 দেওয়া আছে, বাট আমাদের চলবে হচ্ছে লেকচার 2। আচ্ছা, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে লেকচার 3 লেখা হয়েছে, এটা হবে লেকচার নাম্বার 2। আচ্ছা, তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিবডি, আবারও আমি সালাম জানাচ্ছি সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। মেবি এটা হচ্ছে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছাও থাকবে। কোরবানির মাংস টাংস একটু কম খাবা, মানে কোরবানিটা মনকে দিবা, ঠিক আছে? ওই মাংস খাওয়ার জন্য কোরবানি দিও না। আচ্ছা, তো যাই হোক, এখানের মধ্যে আরো অনেক পার্টিসিপেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েটিং লিস্টের মধ্যে আছেন, ওনারা জয়েন করতেছে, তো জয়েন করুক। তো আমাদের আজকের যে লেকচার কন্টেন্ট, আমরা সবাই জানি যে আমাদের আজকের লেকচার কন্টেন্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো লেকচার কন্টেন্টে যাওয়ার আগে, এক্সকিউজ মি, আচ্ছা আমরা সবাই কি স্লাইড কপিটা দেখতে পাচ্ছি? একটু জানাতে হবে সবাই কি স্লাইডের কপিটা দেখতে পাচ্ছ কিনা, এটা একটু জানো। যে কোনো একজন দুইজন কমেন্ট করলেই হবে। ওকে, ফাইন 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 ফাইন, নাইস। আচ্ছা, আমরা স্লাইডের কপিটা সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই একটু আমরা খেয়াল করি। ওয়েলকাম টু ইউসিসি অনলাইন প্রোগ্রাম। আমাদের আজকে যে লেকচারটা যাবে, এখানের মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেকচার 3 শো করছে, বাট এটা হবে লেকচার নাম্বার 2। ঠিক আছে, বি ইউনিট লেকচার নাম্বার 2। আচ্ছা, আমাদের প্রস্তুতি মূলত সকল পাবলিক ইউনিভার্সিটির জন্য।
আচ্ছা এনিওয়ে আমাদের সাউন্ডটাও এখন দেখো দেখি ঠিক আছে কিনা, সাউন্ডটা কি ঠিক আছে কিনা এবং নেটটা এসেছে কিনা। আচ্ছা আমাকে একটু জানাতে হবে যে নেটটা আমাদের মাঝখান দিয়ে চলে গিয়েছিল, তোমরা কি এখন কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে একটু কমেন্ট বক্সের মধ্যে একটু জানাও। মানে গত 2-3 দিন ধরে একটু নেটে ট্রাবল দিচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওকে ফাইন, এখানের মধ্যে অনেকে লিখছো যে হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখন ভাইরা সবাই একটু খেয়াল করো যে আমরা আমাদের আজকে মূল প্রোগ্রামের মধ্যে তাহলে আমরা চলে যাচ্ছি। আমি রায়হান বোরহান, আমি ইউসিএস এর মধ্যে পড়াচ্ছি, প্রায় 15 বছর হয়ে গিয়েছে, আমি কাজ করছি ইংলিশ ডিপার্টমেন্টে, ঠিক আছে। আচ্ছা তো আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই টপিকে যাওয়ার আগে একটু বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের যে কোয়েশ্চেন প্যাটার্ন, এই প্যাটার্ন নিয়ে কিন্তু আজকে কোনো আলোচনা হবে না, ঠিক আছে। অর্থাৎ ওভারঅল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে প্যাটার্ন গুলা তোমরা হয়তো খেয়াল করেছো যে পূর্ববর্তী যে ক্লাসগুলো গিয়েছে, যখন তোমাদের ফ্রি লাইভ ক্লাসটা ছিল ওখানে কিন্তু আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম যে কেমন প্যাটার্নের প্রশ্ন হয়, এগুলো নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তীতে আমরা এটাও দেখেছি যে তোমার হচ্ছে আমাদের আরো একজন ইংরেজি শিক্ষক, উনিও কিন্তু ক্লাস নিয়েছেন, উনিও কিন্তু প্যাটার্ন নিয়ে আলোচনা করেছেন, ঠিক আছে। সো প্যাটার্ন নিয়ে আমরা বারবার করে কোনো ডিসকাশনে কিন্তু আর যাচ্ছি না, ঠিক আছে। প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এটা নিয়ে কোনো আলোচনা হবে না। তবে আজকের ক্লাসের সাথে সঙ্গতি রাখার জন্য আমি তোমাকে একটা বিষয় দেখাতে চাই। তার আগে আমি একটু বলে রাখবো, যেহেতু আমি আজকে ক্লাসে অ্যানোটেশন ইউজ করব, সো তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে কেউ এখানে অ্যানোটেশন ইউজ করবা না, কারণ এখানের মধ্যে যারা যারা অ্যানোটেশন ইউজ করবা তাদের কিন্তু নামটা শো করবে, ঠিক আছে, ডিসপ্লেতে শো করবে। আর অ্যানোটেশন ইউজ করা মানে হচ্ছে ড্রয়িং টুলটা ইউজ করা, ড্রয়িং টুলটা ইউজ করবা না, কোনো ধরনের মার্কার ইউজ করবা না, স্ক্রিনের মধ্যে দাগাদাগি করবা না, ঠিক আছে। এটা যদি হয় তাহলে স্ক্রিনে শেয়ার করবে এবং এটা সবার ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, তোমাকে রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা তো যাই হোক, এখন তোমরা সবাই একটু খেয়াল করো। আচ্ছা এটা কি আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা ভাইরা তোমরা সবাই একটু খেয়াল করো, এই যে স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এটা গেল বছরের মানে 2019-20 সালে ঢাকা ইউনিভার্সিটির কমপ্লিট কোয়েশ্চেন পেপার, এটা হচ্ছে বি ইউনিটের মানে তোমাদের ইউনিটের কোয়েশ্চেন প্যাটার্ন। এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে 16টা প্রশ্ন ছিল গ্রামার থেকে এবং টেক্সট বুক থেকে, আর বাকি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে এই যে নিচের দিকে যেগুলো, এগুলো হচ্ছে তোমার রিটেনের কোয়েশ্চেন। তো আমার এটা দেখানোর পেছনে মেন কারণটা হচ্ছে 12 নাম্বার কোয়েশ্চেনটা সবাই একটু খেয়াল করবা, আমি স্ক্রিনটা একটু বড় করে দেখাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 12, ঠিক আছে, আমি স্ক্রিনটা সবাইকে একটু দেখাই। আচ্ছা তোমরা এখন যদি স্ক্রিনে দেখে একটু তাকাও, দেখো 12 নম্বর প্রশ্নের মধ্যে এখানের মধ্যে কি লেখা আছে সবাই একটু খেয়াল করো। লেখা আছে an elected member can take the decision, an elected member can take the decision। এটা গেল বছর মানে গত বছরের প্রশ্ন, তোমাদের ইউনিটে বি ইউনিটে লেখা ছিল an elected member can take the decision। তো প্রশ্ন করা হয়েছে যে এই জায়গাটার মধ্যে এই যে বোল্ড ফেস যে ইলেক্টেড কথাটা দেখা যাচ্ছে, এটা কেমন টাইপের পার্টস অফ স্পিচ, এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। এটা মোটামুটি একটা সহজ প্রশ্ন ছিল আর কি। তো তুমি যদি এখান থেকে একটু খেয়াল করো, তুমি দেখবা এখানের মধ্যে অপশন চয়েসের মধ্যে কি কি ছিল সেটা তোমরা যদি একটু তাকাও, দেখো এখানে অপশন চয়েসের মধ্যে কি কি ছিল। এই যে দেখো অপশন নাম্বার এর মধ্যে দেখো দেয়া আছে হচ্ছে তোমার কি দেয়া আছে, ভার্ব। অপশন নাম্বার বি তে দেয়া আছে অ্যাডভার্ব। অপশন নাম্বার সি তে দেয়া আছে কনজাংশন। অপশন নাম্বার ডি তে দেয়া আছে অ্যাডজেক্টিভ। সঠিক উত্তরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা আন্ডারলাইন করা আছে। উত্তর কিন্তু দেয়াই আছে, এখানে উত্তর কিন্তু দেয়াই আছে, সঠিক উত্তরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন ভাইরা তোমরা সবাই একটু খেয়াল করবা যে অ্যাডজেক্টিভ থেকে এবং অ্যাডভার্ব থেকে এই টপিকটা থেকে বলতে পারো প্রায় প্রতিটা বছর, প্রায় প্রতিটা ইউনিভার্সিটি, প্রায় প্রতিটা ইউনিটে তোমার প্রশ্ন হয়। তার মানে one of the most important topics in English is adjective and adverb, very very important, ঠিক আছে। এখান থেকে নিয়মিত ভিত্তিতে তুমি প্রশ্ন পাচ্ছ এবং ইনশাআল্লাহ তুমি প্রশ্ন পাবা। তো এই দিকটা মাথায় রেখে, গুরুত্ব মাথায় রেখে আজকে ক্লাসের কন্টেন্টটা আমি ডেভেলপ করেছি, ইনশাআল্লাহ এটা তোমার বেসিক ডেভেলপমেন্টে যথেষ্টভাবে তোমাকে হেল্প করবে। আর যখন ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো ওপেন হবে, অফলাইন অ্যাক্টিভিটি যখন শুরু হবে, তখন ইউএসএসসি এর আরো পূর্ণাঙ্গ লেকচার শিটের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আরো ডিটেইলসে তোমাদেরকে জানানোর জন্য।
আপাতত ঘরে বসে যাতে প্রস্তুতি কিছুটা হলেও তোমার পূর্ণতা এনে দেয়, সেইভাবেই কিন্তু আমরা আমাদের কন্টেন্ট গুলাকে ডেভেলপ করেছি, আমাদের অনলাইন ক্লাসগুলোকে আমরা সাজিয়েছি। আচ্ছা, এনিওয়ে, তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আবার স্লাইড কপির মধ্যে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে বি ইউনিটের কোয়েশ্চেন প্যাটার্ন, এটা আলোচনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন শুরুতেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটো টপিক আছে আজকে ক্লাসের মধ্যে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। দুটো টপিক আছে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো এখন তোমরা সবাই একটু খেয়াল করবা, এই দুটো টপিকের মধ্যে আমরা দুটো টপিকে কিন্তু ভেঙে ভেঙে বিশ্লেষণ করব। প্রথমে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজেক্টিভে। লেটস লার্ন দ্য বেসিক অফ অ্যাডজেক্টিভস থ্রু রিয়েল কোয়েশ্চেন অ্যানালাইসিস, রাইট? আচ্ছা, তো আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। মনে রাখবা, অনেকেই একটা কথা বলে থাকে যে কাকে বলে, কত প্রকার ও কি কি, সংজ্ঞা সহ উদাহরণ দাও। এই সংজ্ঞা সহ উদাহরণ দাও, কাকে বলে, কত প্রকার ও কি কি, এগুলা নাকি তোমার ইউনিভার্সিটির মধ্যে আসে না। এটা হচ্ছে অনেকেরই একটা কমন ধারণা যে বেসিক থেকে প্রশ্ন হবে এবং অ্যাডভান্সড বেসিক থেকে প্রশ্ন হবে, অ্যাডভান্সড বেসিক। আরে বাবা, অ্যাডভান্সড বেসিক বলতে আসলে আমরা বুঝিটা কি, এটা স্বরূপটা কেমন, এটাই কিন্তু আমরা অনেকে বুঝি না। মনে রাখবা, মজার বিষয় হচ্ছে যে একদম বেসিক আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয়, সরাসরি ডেফিনিশন থেকেও প্রশ্ন হয়, ক্লাসিফিকেশন থেকেও প্রশ্ন হয়। একদম ধরে ধরে তোমাকে প্রশ্ন করবে। প্রশ্নটা হবে একদম পা থেকে মাথা পর্যন্ত, আপ টু বটম তোমাকে কিন্তু জানতে হবে। তোমার বেসিক ডেভেলপমেন্ট মানে তোমাকে শুরু থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যন্ত যত ধরনের প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নের কনসেপ্টগুলো কিভাবে সলভ করতে হতে পারে, সেই বিষয়গুলো জানতে হবে। তো সেভাবে আমরা প্রশ্নের মাধ্যমে বেসিক গুলোকে ডেভেলপ করব। এক একটা করে প্রশ্নের কনসেপ্ট বা কন্টেন্ট আলোচনার পাশাপাশি খাতার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে একটু লিখে রাখতে হবে যে এটা বেসিকটা কি, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানের মধ্যে একটা প্রশ্ন থ্রো করলাম তোমাদের জন্য। প্রশ্ন তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে লেখা আছে যে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ বলতে মূলত তুমি কি বোঝো, বা অ্যাডজেক্টিভ জিনিসটা কি? তো এখানের মধ্যে দেখো লেখা আছে দ্যাট শোজ দ্য কোয়ালিটি, আ টাইটেল, দ্য সাবজেক্ট, নান অফ দ্য অ্যাবাভ। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? একটু কমেন্ট বক্সের মধ্যে যদি কমেন্ট করো। অলরেডি কিন্তু আমি বলার আগেই অনেকে এখানে কমেন্ট করা শুরু করেছে। এখানে সবাই কিন্তু অলরেডি আনিকা, তারপর হচ্ছে গ্যালাক্সি A70 নাম চেঞ্জ করে নাই, তারপর স্যামসাং, মানুষের নাম স্যামসাং গ্যালাক্সি J7, ওয়াও। তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা, ঠিক আছে, তারপর সাইফুন্নেসা ইলমি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এত 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 সংখ্যক তোমরা এখানের মধ্যে রেসপন্স করছো, আসলে সবার নাম বলা সম্ভব না, তবে সবার প্রতি কৃতজ্ঞতা যে তোমরা ক্লাসটা পার্টিসিপেট করছো ঠিকঠাক মতোই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন এটা ভাই আমরা সবাই জানি যে অপশন নাম্বার এ যে তোমার অ্যান্সার হবে, এটা কিন্তু তুমি ইজিলি বুঝতে পারতেছো যে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিটি শো করে। ফাইন ফাইন, আচ্ছা ওকে, আমি এখনই ডিটেইলসে না যাই, আমি তোমাকে আরো একটু জাস্টিফাই করতে চাই, ঠিক আছে? সো আমি একটু পরের প্রশ্নে একটু যাব। এটা ছিল ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে একটা প্রশ্ন ছিল। দেখো লেখা আছে ওয়েল ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব, মানে ওয়েল শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? ওয়েলটাকে আমরা বলি মূলত হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। তার মানে ওয়েলটাকে আমরা বলছি এটা অ্যাডভার্ব। আচ্ছা, তারপর তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে আরেকটা বিষয় আছে, and so describes dash। ওয়েল যদি অ্যাডভার্ব হয় তাহলে সে কাকে ডিসক্রাইব করবে, মানে কাকে বর্ণনা করবে। বাট ওয়েন ইট রেফার্স টু হেলথ, বাট ওয়েল কথাটা যখন তোমার হেলথকে রেফার করে, আই রিপিট, ওয়েল কথাটা যখন তোমার হেলথকে রেফার করে, এটা কিন্তু হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। আর যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সে কাকে ডিসক্রাইব করবে? তাহলে তোমার কি মনে হয় না যে এই প্রশ্নটা সরাসরি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের একটা ডেফিনিশন টাইপের কোয়েশ্চেন? মানে অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, সরাসরি সংজ্ঞাকে তোমার প্রশ্ন আকারে প্রেজেন্ট করেছে স্বয়ং ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। তার মানে গুরুত্ব বুঝতে হবে তোমাকে যে একদম বেসিক থেকে স্টার্ট করতে হবে, কেমন? তাহলে বলো, ওয়েল যদি অ্যাডভার্ব হয় তাহলে সে মডিফাই করবে কাকে? আর যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সে মডিফাই করবে কাকে? তাহলে আমরা সবাই বুঝতেই পারতেছি যে অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে আর অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। এটা হচ্ছে আমাদের একদম কমন বেসিক, যেটা আমরা আপামর ম্যাঙ্গো পিপল যেটা আমরা জানি। সাধারণত আমরা যেটা জানি বা বইতে যেটা লেখা থাকে, ছোটবেলা থেকে যেটা পড়ে আসতেছি, অনেকেরই আমাদের ধারণা হচ্ছে যে অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করবে আর অ্যাডজেক্টিভ শুধু নাউনকে মডিফাই করবে। জাস্ট এতটুকু পর্যন্ত কিন্তু আমরা জানি। আচ্ছা, এখান থেকেও প্রশ্নের এখন ভ্যারিয়েশন দেখবা, আস্তে আস্তে করে কিন্তু আমাদের বেসিকটা ডেভেলপড হবে আজকের ক্লাসে এই অংশ থেকে। আমি পরের অংশে চলে যাচ্ছি। আচ্ছা, দেখো দেখি
এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা দিতে পারবা তাদের জন্য এক্সক্লুসিভ গিফট আছে, নগদ পুরস্কার আছে, মানে সালামি আছে, ঈদের সালামি। বুঝতে পারছো? আচ্ছা, যদিও কোরবানির ঈদের সালামি দেওয়া ঠিক না। দেখো এখানে লেখা আছে an adjective is a dash। এটা ইসলামিক ইউনিভার্সিটির বি ইউনিটের একটা প্রশ্ন, ঠিক আছে, এবং খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, প্রায় পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, এটা কি? এটা কি হচ্ছে তোমার নেমিং ওয়ার্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড অর কোয়ালিফাইং ওয়ার্ড? আমরা সবাই বুঝতে পারতেছি যে আমরা সাধারণত এখান থেকে দুটো অপশন শুরুতে বাদ দিতে পারি, অপশন নাম্বার এ আর অপশন নাম্বার ডি। এই দুটো অপশন তুমি বাদ দিয়ে দাও, বিকজ তোমরা বুঝতে পারতেছো অ্যাডজেক্টিভ কোনো নামবাচক শব্দ নয়, আবার অ্যাডজেক্টিভ কোনো প্রতিস্থাপন টাইপের শব্দ কিন্তু নয়, এটা কিন্তু সাবস্টিটিউটিং কোনো ওয়ার্ড কিন্তু নয়। এখন মজার বিষয় হচ্ছে এটা কি মডিফাইং ওয়ার্ড, এটা কি মডিফাই করে, নাকি এটা কোয়ালিফাইং ওয়ার্ড, নাকি এটা কোয়ালিফাই করে? এই প্রশ্নের ব্যাখ্যা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমাদের মধ্যে যারা এটার অ্যান্সারটা সঠিকভাবে বুঝে বলতে পারবা তারা টোটাল অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের স্বরূপটা ধরতে পারবা, বেসিকটা বুঝতে পারবা যে মডিফায়ার বলতে আসলে আমরা বুঝিটা কি। কখনো নিজেকে প্রশ্ন করছো যে মডিফাই করে, মডিফাই করে, মডিফাই করে, এই মডিফাই মানেটা কি ভাই? আমাকে উত্তর দাও, মডিফাই মানেটা কি? আবার অনেকে বলে কোয়ালিফায়ার, কোয়ালিফাইং ওয়ার্ড, মানে সে হচ্ছে কোয়ালিফায়ার। আরে ভাই কোয়ালিফাই মানেটা কি? এই যে কোয়ালিফাই করে, কোয়ালিফাই করে, কখনো নিজেকে প্রশ্ন করেছো নাকি বই দেখে মুখস্থ করছো? বই দেখে কিন্তু আমরা মুখস্থ করি যে অ্যাডজেক্টিভ মডিফায়ার, অ্যাডজেক্টিভ কোয়ালিফায়ার ইত্যাদি ইত্যাদি টার্মগুলো আমরা বই দেখে মুখস্থ করি, বাট বেসিক্যালি এই মডিফায়ার জিনিসটা দেখতে কেমন, সেটার কাজটা কি? কোয়ালিফায়ার জিনিসটা দেখতে কেমন, এটার কাজটাই বা কি? এটা যদি এখন তুমি না জানো তাহলে এই প্রশ্নটার মধ্যে কিন্তু তুমি আটকায় যাচ্ছ, কারণ এখানে তোমার বেসিক একটা ঝামেলা আছে। তুমি দেখো যে অনেকেই এখানের মধ্যে কিন্তু বলেছে অপশন নাম্বার বি মানে মডিফাইং ওয়ার্ড, আবার অনেকেই বলছে অপশন নাম্বার সি মানে কোয়ালিফাইং ওয়ার্ড। আচ্ছা, তো আমি এখান থেকে এখন দুজনকে প্রশ্ন করব, আনমিউট করে দুজনকে উত্তর দিতে হবে। আমি দুইজনকে প্রশ্ন করব, দুইজন আনমিউট করে তোমরা উত্তর দিবা। যারা বি বলেছো তাদের মধ্যে যে কোনো একজন একটু হ্যান্ড রেজ করো। যারা বি বলছো তাদের মধ্যে যে কোনো একজন বা দুজন একটু হ্যান্ড রেজ করো। আমি আনমিউট করে তোমাকে জানতে চাইবো যে কেন তুমি বি বলেছো, মানে তোমার লজিকটা কি। এনিবডি? জান্নাতুল ফেরদৌস সবার আগে হাত তুলেছো। আচ্ছা ওকে ফাইন, আমি তোমাকে একটু আনমিউট দিচ্ছি। জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ তুমি একটু বলো দেখি যে কেন তুমি এখানে অপশন নাম্বার বি বলেছো। আচ্ছা জান্নাতুল ফেরদৌস নাই, আচ্ছা ওকে ফাইন। তানভীর আহমেদ, তানভীর আহমেদ তোমাকে আনমিউট করা হয়েছে। তানভীর আহমেদ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলো। আমি মডিফাই দিছি কারণ ভাই ওটা নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। দোষ গুণ অবস্থা বুঝাইলে সেটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তার মানে তুমি হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি তুমি সেটার প্রেক্ষাপটেই বলেছো, রাইট? আচ্ছা, এখন হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, যারা যারা কোয়ালিফায়ার বলেছো তাদের মধ্যে যে কোনো একজন একটু হ্যান্ড রেজ করো। কোয়ালিফায়ার যারা যারা বলছো একটু হ্যান্ড রেজ করো। কোয়ালিফায়ার মানে অপশন নাম্বার সি যারা যারা বলেছো যে কোনো একজন। আচ্ছা এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে সি বলেছে। এখানের মধ্যে যে আচ্ছা আয়েশা তোফায়েল, ওর তো এখানে মাইক্রোফোন তো বোধহয় আমি তোমাকে মিউট দিচ্ছি, আনমিউট দিচ্ছি। নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন এনিওয়ে। আচ্ছা ফাহমিদা আক্তার, ফাহমিদা আক্তার কি বোবা হয়ে গেল নাকি সব, বুঝলাম না কিছু, মেবি মারা গেছে খুব সম্ভব। আচ্ছা যাই হোক, তাহলে আমি আমি নিজেই মিউট দিয়ে দিচ্ছি। আমি আবারও মিউট দিয়ে দিলাম। আচ্ছা আমি এখানের মধ্যে হয়তো মাইক্রোফোন ওপেনিং করতে হয়তো অনেক একটু ট্রাবল ফেস করছো, রাইট? আচ্ছা একটু খেয়াল করে দেখো যে এখানের মধ্যে ম্যাক্সিমাম ছেলে পেলে উত্তর বলেছে অপশন নাম্বার বি, ম্যাক্সিমাম ছেলে পেলে উত্তর বলেছে অপশন নাম্বার বি, আবার অনেকেই কিন্তু উত্তর বলেছে অপশন নাম্বার সি। মজার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ জিনিসটা এটা মডিফায়ারও হতে পারে, অ্যাডজেক্টিভ জিনিসটা এটা কোয়ালিফায়ারও হতে পারে। এখন যেহেতু আমরা জানি যে অ্যাডজেক্টিভ এটা মডিফায়ারও হয়, অ্যাডজেক্টিভ এটা কোয়ালিফায়ারও হয়, কিন্তু উত্তর কি আমি দুটো নিতে পারবো? অবশ্যই না। তার মানে ডেফিনেটলি একটাই এখানে অ্যান্সার হবে যেটা মানে কাছাকাছি যাবে, মানে দুটোই কিন্তু অ্যান্সার। যেমন ধর ফর এক্সাম্পল আমি একটা ছেলে, তার মানে কি আমি একটা কমন নাউন,
বয় কিন্তু একটা কমন নাউন, তাই না? আবার আমার নাম হচ্ছে রায়হান, এটা কিন্তু আবার একটা প্রপার নাউন। এখন ছেলে বললে কিন্তু একসাথে অনেকে চলে আসে। এখন আমি কে, আমার পরিচয়ের জায়গায় অপশন নাম্বার এ তে দেওয়া আছে বয়, অপশন নাম্বার বি তে দেওয়া আছে রায়হান। তুমি কোনটা নিবা? অবশ্যই রায়হান নিবা, কারণ যেটা কাছাকাছি যায় তুমি তো সেটাই নিবা। তাহলে এখন মডিফাইং ওয়ার্ড এবং কোয়ালিফাইং ওয়ার্ড এই দুটার মধ্যে যেটা খুব বেশি কাছাকাছি অ্যাডজেক্টিভকে মানে বোঝাবে, তোমাকে তো সেটাই নিতে হবে। এটা এতটা কনফিউজিং একটা কোয়েশ্চেন ভাইয়ারা, এই প্রশ্নের প্রপার কোনো এক্সপ্লেনেশন তুমি বাংলাদেশি বইগুলোতে পাবা না। তো এটা যখন তুমি পাবা না, যখন কোনো একটা প্রশ্ন নিয়ে খুব বেশি ট্রাবল ফেস করবা, আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি আমাদের সাথে একটু কনসাল্ট করবা, মানে টিচারদের সাথে ভাইয়াদের সাথে একটু কনসাল্ট করবা, অথবা তুমি অনলাইনে সার্চ করবা। ঠিক আছে, গুগল সার্চ করবা, যেটা তুমি অনলাইনে স্টাডি করছো গুগল সার্চ করতে পারো। তো এই ব্যাপারে আমি তোমাকে একটু হেল্প করতে পারি। লাইক হচ্ছে একটু খেয়াল করবা, আচ্ছা আমি এখানের মধ্যে তোমাকে হচ্ছে এখন আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এই ওয়েবসাইটটা সবাই একটু খেয়াল করে দেখো। দেখো সবাই নিশ্চয়ই এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। এখানের মধ্যে ওয়েবসাইটে লেখা আছে মডিফায়ার্স, ইন্টেন্সিফায়ার্স এন্ড কোয়ালিফায়ার্স। ঠিক আছে, পড়াশোনা যখন করতে হয় অনলাইনটা অনলাইনের মতো স্টাডি করতে হয়, প্রচুর স্টাডি করতে হবে। যখনই আটকায় যাবা আমাদের সাথে কনসাল্ট করবা, অথবা নিজের সাথে কনসাল্ট করবা অনলাইনের মাধ্যমে। তো দেখো এখানের মধ্যে লেখা আছে মডিফায়ার্স, ইন্টেন্সিফায়ার্স এন্ড কোয়ালিফায়ার্স, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি। তো তুমি এখানের মধ্যে একটু খেয়াল করে দেখো, হোয়াট আর মডিফায়ার্স। ঠিক আছে, মডিফায়ার্স বলতে মূলত আমরা বুঝিটা কি। এখন এত কঠিন কঠিন শব্দগুলা তোমার বোঝা দরকার নাই, এটা বোঝাই দেওয়ার জন্য তো আমরা আছি। যেমন এখানের মধ্যে একটা কথা লেখা আছে দেখো, যেটা পড়লে তুমি বুঝতে পারবা, মোটামুটি ভাবে বুঝতে পারবা, ইটস নট সো ডিফিকাল্ট। দেখো এখানে লেখা আছে যে দে চেঞ্জ ইটস মিনিং, মানে মডিফায়ার বলতে আমরা যাদেরকে বুঝি, মডিফায়ার্স বলতে হচ্ছে হোয়াট আর মডিফায়ার। মডিফায়ার জিনিসটা কি, এখানে লেখা আছে যে দে চেঞ্জ ইটস মিনিং ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ দ্য স্পিকার। আর আরো একটা বিষয় এখানে লেখা আছে যে মডিফায়ার্স আর দ্য ব্রডেস্ট ক্যাটাগরি অফ ওয়ার্ডস দ্যাট হেল্প ইউ ডিসক্রাইব মিনিং। তার মানে মডিফায়ার আসলে এমন একটা শব্দ যেটা দিয়ে তুমি কোনো একটা শব্দকে ব্যাপকভাবে বর্ণনা করবা, একদম পরিপূর্ণভাবে বর্ণনা করবা। মডিফায়ার মানে হচ্ছে কোনো একটা তথ্যকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করার জন্য যেই শব্দগুলো সাহায্য নিতে হয় তারাই হচ্ছে মডিফায়ার। তাহলে যেমন ধরো আমি আচ্ছা এখানের মধ্যে আমি নিষেধ করেছিলাম কিন্তু যে অ্যানোটেশনের মধ্যে দাগাদাগি করবো না। ঠিক আছে, বাট অনেকে এখানে দাগাদাগি করতেছো। আমি নামটা কি শো করবো এখন? আচ্ছা এখন মেবি আর দাগাইতে পারবো না, সমস্যা হবে। আচ্ছা তো যাই হোক, তো এখানের মধ্যে সবাই একটু খেয়াল করে দেখো যে মডিফায়ার বলতে এখানের মধ্যে তোমাকে আমি একটা সিম্পল একটা সেন্টেন্স দেখাচ্ছি, সেন্টেন্সটার দিকে সবাই একটু তাকাও। দেখো এখানে লেখা আছে অ্যামি গ্যাদার্ড ইনগ্রেডিয়েন্টস। অ্যামি গ্যাদার্ড, এই দেখো এখানে লেখা আছে অ্যামি গ্যাদার্ড ইনগ্রেডিয়েন্টস। ঠিক আছে, অর্থাৎ অ্যামি ইনগ্রেডিয়েন্টকে জড়ো করেছে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা? অ্যামি। ভার্ব কোনটা? গ্যাদার্ড। অবজেক্ট কোনটা? ইনগ্রেডিয়েন্টস। অ্যামি গ্যাদার্ড ইনগ্রেডিয়েন্টস, কাহিনী কিন্তু শেষ। এখন দেখো এই ছোট্ট একটা সেন্টেন্সের মধ্যে কত কিছু অ্যাড করা হয়েছে, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। এই একই বাক্যটার মধ্যে দেখো, এই সেন্টেন্সটার মধ্যে দেখো এখানের মধ্যে কি লেখা হয়েছে, আমি স্পটলাইট করে দেখাচ্ছি। এই যে এটা ইয়ং অ্যামি, অ্যামির আগে ইয়ং লাগাইছে, খেয়াল করছো? ইয়ং অ্যামি who just wanted to eat her favorite dessert to reward herself, comma, enthusiastically gathered ingredients for a cake from the kitchen pantry, snaking bits of sugar and chocolates as she left a trail of flour, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমার নিজের মাথায় নষ্ট হয়ে গেছে, তোমার মাথা তো নষ্ট হবেই। এখানে কত পরিমাণ তথ্য অ্যাড করা হয়েছে শুধু ওই লাইনটাকে ডিসক্রাইব করার জন্য, এবং যেই শব্দগুলোর হেল্প নেওয়া হয়েছে, এই ছোট্ট একটা বাক্যকে দেখছো কত বড় করে ফেলা হয়েছে, কাদের সাহায্য নিয়ে? এই যে এখানে যাদের সাহায্য নেওয়া হয়েছে তাদের একটা লিস্ট করা হয়েছে। দেখো এরা হচ্ছে মডিফায়ার্স, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ, এরা সবাই হচ্ছে মডিফায়ার। তার মানে মডিফায়ার হচ্ছে একটা বিশাল বড় কনসেপ্ট, এবং এই বিশাল বড় কনসেপ্টের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মাত্র পার্ট। তার মানে অ্যাডজেক্টিভ কিন্তু এক ধরনের মডিফায়ার, বাট সে কিন্তু একমাত্র মডিফায়ার না। মডিফায়ার কিন্তু আরো অনেকগুলো হতে পারে, যেমন মডিফায়ার ইনফিনিটিভ হতে পারে, মডিফায়ার পার্টিসিপল হতে পারে, মডিফায়ার অ্যাডভার্ব হতে পারে, মডিফায়ার অ্যাডজেক্টিভও হতে পারে। মডিফায়ার যে শুধু নিজে অ্যাডজেক্টিভ হবে তা কিন্তু না। কিন্তু কোয়ালিফায়ার
কোয়ালিফায়ারের বিষয়টা কিন্তু ডিফারেন্ট। যেমন দেখো নিচের মধ্যে একটু দেয়া আছে হোয়াট আর কোয়ালিফায়ার্স। এই যে কোয়ালিফায়ার্স বলতে আমরা মূলত কি বুঝি, দেখো এখানে লেখা আছে the general purpose of a qualifier is to express doubt or to qualify what are you are saying। তার মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, একটা সেন্টেন্সে লাইক আমি একটা সেন্টেন্সের মাধ্যমে যদি দেখাই তাহলে বোধহয় তোমার বুঝতে সুবিধা হবে। ধরো ফর এক্সাম্পল এখানে একটা সেন্টেন্স ছিল, সেন্টেন্সটা গেল কোথায়, লাইক হচ্ছে এই যে দেখো ধরো আমি যদি এই সেন্টেন্সটার মধ্যে এভাবে ইউজ করি, যে সেন্টেন্সটা দেখো এখানের মধ্যে কি লেখা আছে যে পাম ওয়াজ ওয়ার্কিং, পাম ওয়াজ ওয়ার্কিং, এই যে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ যে পাম ওয়াজ ওয়ার্কিং। আমি যদি এখান থেকে এই যে হার্ডলি কথাটাকে বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে একটু খেয়াল করো, যে পাম ওয়াজ ওয়ার্কিং মানে পাম কাজ করতেছে। যেহেতু এটা একটা বিদেশি ওয়েবসাইট তাহলে নামগুলো বিদেশি হবে, পাম হচ্ছে একজন মানুষের নাম, ঠিক আছে। আর আমরা বাঙালিরা বলি পাম দিতেছে, পাম দিতেছে। আবার অনেকে বলে ফার্ম দিস না, ফার্ম দিস না, ঠিক আছে, এটাও কিন্তু আবার অনেকে বলে কেমন। তাহলে একটু খেয়াল করে দেখেন তো এখানের মধ্যে যেটা বলা হচ্ছে যে পাম ওয়াজ ওয়ার্কিং মানে পাম কাজ করছিল। এখন পাম কেমন কাজ করছিল এভাবে কিন্তু বলা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি একটা শব্দ ইউজ করি যে পাম ওয়াজ হার্ডলি ওয়ার্কিং, হার্ডলি মানে কিন্তু সম্পূর্ণ নেগেটিভ একটা বিষয় বোঝায়, তাই না? যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ারসলি এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড বোঝায়। তাহলে আমি যদি বলি যে পাম ওয়াজ হার্ডলি ওয়ার্কিং তার মানে পাম কোনো কাজই করে না। তার মানে একটা সেন্টেন্সকে সরাসরি ভাবে নেগেটিভ করে ফেলা, একটা সেন্টেন্সকে পজিটিভ করে ফেলা, বা একটা সেন্টেন্সের মধ্যে সন্দেহ ক্রিয়েট করা, এই টাইপের বিষয়গুলা যে করে তাকে আমরা মূলত বলি হচ্ছে কোয়ালিফায়ার। আর কোয়ালিফায়ার হিসেবে সাধারণত যে কাজ করে সে হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। তার মানে সকল অ্যাডজেক্টিভ মডিফায়ার, মানে মডিফায়ার কিন্তু অ্যাডজেক্টিভের একটা পার্ট, কিন্তু সকল কোয়ালিফায়ার কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয় না। বোঝা গেছে বিষয়টা? যেমন অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিন্তু ধরো কোয়ালিফায়ার হবে না, কোয়ালিফায়ার হবে কিন্তু শুধু অ্যাডজেক্টিভ। বিষয়টা বুঝতে পেরেছে? যেমন ধরো আমার নাম কি, আমি একটা ছেলে, ছেলে এখানে ধরো এখানে উপস্থিত আছে ইউসিসি এর একজন সিনিয়র শিক্ষক আছেন, নাহিন স্যার আছেন, ঠিক আছে। সো উনিও কিন্তু ছেলে, নাহিন স্যার ছেলে, আমি রায়হান, আমিও কিন্তু ছেলে, কিন্তু ওর নাম হচ্ছে নাহিন আর আমার নাম হচ্ছে রায়হান। তার মানে নাম কিন্তু তোমার ডিফারেন্ট হয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? তার মানে সবাই আমরা ছেলে কিন্তু সবাই কিন্তু রায়হান না, সবাই দেখা গেছে তোমার সেলিম না, সবাই জসিম না, ঠিক আছে, দ্যাটস ইট। এক একজনের এক একটা নাম থাকে। তাহলে এই দিকটা মাথায় রাখবা আজকের পর থেকে, এটা জীবনেও ভুলবা না, বিকজ এই প্রশ্নটা এমনও হতে পারে এবছরও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ফেস করতে পারো যে অ্যাডজেক্টিভ এটা কেমন টাইপের ওয়ার্ড, এটা কি মডিফাইং ওয়ার্ড নাকি এটা কোয়ালিফাইং ওয়ার্ড। তখন তোমাকে মাথা ঠান্ডা রেখে উত্তরটা সিলেক্ট করতে হবে যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মডিফাইং এন্ড কোয়ালিফাইং। মডিফায়ার মানে হচ্ছে যেটা বিশাল বড় একটা কনসেপ্ট, মডিফায়ার মানে হচ্ছে একটা কিছুকে সম্পূর্ণভাবে বর্ণনা করা, কোন শব্দকে পরিপূর্ণভাবে বর্ণনা করা, সেটা হচ্ছে মডিফায়ারের কাজ। আর মডিফায়ার সেটা মডিফায়ারের মধ্যে হতে পারে তোমার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, পার্টিসিপল হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, তাই না? কিন্তু কোয়ালিফায়ার সে শুধুমাত্র একটা সেন্টেন্সের মধ্যে ইমোশন ক্রিয়েট করবে, সেটাকে তোমার পজিটিভ করবে বা নেগেটিভ করবে। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে তোমার হচ্ছে কোয়ালিফায়ারের কাজ। আর আমরা এটা মাথায় রাখবো যখন অ্যাডজেক্টিভের প্রশ্ন আসবে যে অ্যাডজেক্টিভ কি মডিফায়ার নাকি কোয়ালিফায়ার, তোমরা উত্তর দিবা অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফায়ার। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা এই বিষয়টাকে এখন একটু সামারাইজ করলাম। আমরা এখন আবার আমাদের স্লাইডের মধ্যে আমরা চলে যাচ্ছি। তোমরা সবাই স্লাইড কপিটা একটু খেয়াল করো। দেখো আমি তোমাদের জন্য এখানের মধ্যে চমৎকার একটা প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নের মাধ্যমে তোমার কিন্তু কনসেপ্টটা আরেকটু পরিষ্কার হবে। বলো দেখি, এখানের মধ্যে লেখা আছে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। প্রথম টেক্সটটা কেমন জাতীয় পার্টস অফ স্পিচ আর পরের টেক্সটটা কেমন জাতীয় পার্টস অফ স্পিচ, কমেন্ট বক্সের মধ্যে একটু কমেন্ট করে জানাও। ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক, কোনটা কেমন জাতীয় পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করে একটু জানাও দেখি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অনেকের এই ক্ষেত্রে কনসেপ্টটা যথেষ্ট পরিষ্কার, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অংশে আমি খুব বেশি সময় নিব না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো এই জায়গাটার মধ্যে লেখা আছে, এই জায়গাটার মধ্যে লেখা আছে কি দেখো, যে দিস, এই দিসটা হচ্ছে তোমার কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ, তাই না? ডেমনস্ট্রেটিভের ঠিক পরে তুমি যদি দেখো, এত টেক্সট আর এত রিকোয়েস্ট আসতে তো ভাই সমস্যা হয় খুব। আচ্ছা দেখো, আচ্ছা খেয়াল করে দেখো যে এই জায়গাটার মধ্যে
দিস এর পরে এই যে দেখো এখানের মধ্যে টেক্সট আছে, মনে রাখবা যে তোমার আর্টিকেলের পরে বা ডিমনস্ট্রেটিভের পরে যখন কোনো একটা শব্দ থাকে সেই শব্দটাকে আমরা নাউন বলি, তাই তো? আর এখানের মধ্যে ইয়োর, এই ইয়োর কিন্তু একটা পজেসিভ, মনে রাখবা পজেসিভের পরে যদি তোমার একাধিক শব্দ থাকে, দেখো এখানে একাধিক শব্দ আছে, তাহলে মাঝখানে যে শব্দটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবা ডিমনস্ট্রেটিভের পরে যেই শব্দটা থাকে সেটা হচ্ছে নাউন, ডিমনস্ট্রেটিভের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে নাউন, আর পজেসিভের পরে যদি একাধিক শব্দ থাকে তাহলে মাঝখানের শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা এখন খাতায় লিখো না, কিন্তু এটা এখন লিখবা না, এটা আমি জাস্ট তোমাকে প্রশ্নটা দেখাচ্ছি, কারণ একটু পরে বেসিক গুলো আমি লিখে দিব তোমাকে। জাস্ট তুমি একটু দেখো, স্ক্রিনটা দেখো যে এখানে কি কি জাতীয় প্রশ্ন তোমার ইউনিভার্সিটির মধ্যে আসে, অ্যাডজেক্টিভ থেকে কেমন টাইপের প্রশ্ন আসে, তুমি কেমন টাইপের প্রশ্ন ফেস করবা, সেগুলার মানে এক্সাম্পল গুলো একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবা তোমাকে কি পড়তে হবে, কেমন? আচ্ছা, এনিওয়ে, তাহলে এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্রথমটা হচ্ছে নাউন আর পরেরটা হচ্ছে তোমার এই যে অ্যাডজেক্টিভ। আশা করি আমরা কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট স্লাইডের মধ্যে। আচ্ছা, দেখা যাক এটার উত্তর তোমরা করতে পারো কিনা। এটাও খুলনা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন। দেখো এখানে লেখা আছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সারি। এখন এখানে সুইটটা কি? যেহেতু আমি অ্যাডজেক্টিভ পড়াচ্ছি এই কারণে নিশ্চয়ই এটা অ্যাডজেক্টিভ, তাই না? এখানে সুইটটা কি? যে কোনো একজন একটু কমেন্ট বক্সের মধ্যে একটু কমেন্ট করে জানাও দেখি যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সারি, এখানে সুইট জিনিসটা কি? কে বলতে পারবেন? এনিবডি? নাউন, নাউন, নাউন। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সবাই ধরা খেয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে খাতার মধ্যে একটু লিখে রাখো, বাক্যে জোর প্রকাশ করা বুঝালে, বাক্যে জোর প্রকাশ করা বুঝালে অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসে। জোর প্রকাশ করা বুঝালে মানে এমফাসিস দেওয়ার ক্ষেত্রে, জোর দেওয়ার ক্ষেত্রে সাধারণত অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসে। একটু লিখে রাখো, জোর দেওয়ার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসে। এই বাক্যের মধ্যে সুইট, এই সুইট কথাটা দিয়ে কিন্তু একটা জোর প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সারি, অর্থাৎ দেখা গেছে যে তুমি যখন অনেক কষ্টে থাকো, ঠিক আছে, ওই কষ্টের স্মৃতিগুলো অনেক সময় মধুর হতে পারে যদি তুমি সেটাকে অতিক্রম করতে পারো, ঠিক আছে, ওটাকে তুমি জয় করতে পারো, কষ্টকে যদি জয় করতে পারো, তাহলে কষ্টের স্মৃতি যে আসলেই অনেক মধুর হতে পারে, বোঝা গেছে? তো এই কথাটাকে জোর দিয়ে বলা হচ্ছে। অনেকে কষ্ট সহ্য করতে পারে না, অনেকে ধরো ছ্যাঁকা খাইছে, ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, সে আর পড়াশোনা করতেছে না, তো এরকমও হতে পারে। অনেকে দেখা গেছে তোমার হচ্ছে ওই যে সুশান্তের মতো সুইসাইডও করে ফেলছে, ঠিক আছে, কারণ সে নিতে পারতেছে না, লোড নিতে পারতেছে না, তো এরকম হতে পারে। তো মনে রাখবা, তো এই ক্ষেত্রে আমরা বলছি যে তুমি যতই কষ্টের মধ্যে থাকো, এই কষ্টটাকে তোমার অবশ্যই লোডটা নিতে হবে, এবং এটা জোর দিয়ে তোমাকে বলা হচ্ছে। জোর দিয়ে বলা হলে অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসে। এই সেন্টেন্সে সুইট এটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এনিওয়ে, নেক্সট প্রশ্নের প্যাটার্নে আমরা চলে যাব। আমরা তাহলে এতক্ষণ যেগুলো দেখেছিলাম সেগুলো ছিল হচ্ছে ভাইরা ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ কাকে বলে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে এটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাকে বেশ কয়েকটা প্রশ্নের মাধ্যমে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা শিখিয়েছি। অ্যাডজেক্টিভ এটা কেমন টাইপের ওয়ার্ড, এটা কি তোমার নেমিং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড নাকি কোয়ালিফাইং ওয়ার্ড, এই বিষয়টা কিন্তু আমরা জেনেছি। অ্যাডজেক্টিভ কাকে বর্ণনা করে এই বিষয়টা আমরা জেনেছি। অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে বসতে পারে কিনা সেই বিষয়টাও কিন্তু আমরা জেনেছি। বোঝা গেছে বিষয়টা? তার মানে আমরা প্রশ্নগুলো বিশ্লেষণ করে জানতে পারলাম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ডেফিনেশন থেকে অ্যাডজেক্টিভের প্রশ্নগুলো কেমন হয়। এবার আমরা চলে যাব হচ্ছে টাইপস অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের টাইপস। আচ্ছা, এনিওয়ে, একটা প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এটা ল ডিপার্টমেন্টের, ইসলামিক ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, তো আমাকে একটু রেসপন্স করবা, তোমরা সবাই একটু রেসপন্স করার ট্রাই করবা। বলো দেখি, দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভস আর ড্যাশ। অ্যাডজেক্টিভ দুই প্রকার হতে পারে। বলতো এখানের মধ্যে এটা কি হতে পারে যে দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভস আর ড্যাশ, অ্যাডজেক্টিভ দুই প্রকার হতে পারে। তো এই দুই প্রকার কি কি? একজন বলেছো বি, প্রেডিকেটিভ এন্ড কালেকটিভ। সি, সি অ্যাট্রিবিউটিভ এন্ড প্রেডিকেটিভ। আচ্ছা, এ, এ বলেছে অ্যাট্রিবিউটিভ এন্ড রিলেটিভ। আচ্ছা, তার মানে আমি অ্যান্সার এ বি সি তিনটা পেলাম তোমাদের কাছ থেকে। তাহলে 4 নাম্বারটা বাকি আছে কেন? ডিও বলে ফেলো কেউ একজন, যে প্রেডিকেটিভ এন্ড অল্টারনেটিভ, এটাও কেউ একজন বলে ফেলো, হয়ে গেল তো। এ বি সি ডি,
ওয়াও, এই দেখছো সাদিয়া, সে কিন্তু বলে ফেলছে অলরেডি প্রেডিকেটিভ এন্ড অল্টারনেটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর কিন্তু হয়েছে, উত্তর কিন্তু হয়েছে, মানে কারো না কারোটা হয়েছে। ঠিক আছে, এ বি সি ডি চারটে যেহেতু আসছে, কারো না কারোটা হয়েছে। আচ্ছা এনিওয়ে, এই খেয়াল করো, আমাকে একটু হাত তুলো দেখি যে অপশন নাম্বার সি এর পক্ষে যারা যারা আছো, একটু হ্যান্ড রেজ করে কে মুখে কথা বলতে চাও, কে যে অ্যাট্রিবিউটিভ এন্ড প্রেডিকেটিভ এটা কেন বলেছো, এটা একটু বুঝাই বলতে পারবা কে? একটু হ্যান্ড রেজ করে বলতে হবে। কে হ্যান্ড রেজ করবা? হাত তোলো। মাইনসের নাম গ্যালাক্সি J5 কেমনে হয়? আমি এই জিনিসটা বুঝি না। ঠিক আছে, দেখছো নাম দিছে গ্যালাক্সি J5, মঙ্গল গ্রহ থেকে আসছে। আচ্ছা, আহ এতবার করে বলি। তারপর কি সোহানা, সোহানা কি এখন হাত তুলছো? সুমাইয়া আক্তার, আয়শা তুফাইল তো আমি একটু আগেও বললাম। আচ্ছা এনিওয়ে, সুমাইয়া আক্তার, তোমাকে আমি হচ্ছে আনমিউট করে দিচ্ছি, তুমি একটু বলো দেখি। সুমাইয়া আক্তার, একটু দ্রুত রেসপন্স করতে হবে। স্যার এটার অ্যানসার আমি জানি না, এখনো দেইনি তাহলে হাত তুলে বসে আছো কেন? স্যার আগেরটা হাত তুলেছিলাম, এটাই না। আল্লাহ, সোহানা নাই, না মেবি মারা গেছে খুব সম্ভব। আচ্ছা যাই হোক, আমরা তাহলে হচ্ছে সবাইকে আবার একটু আনমিউট দিয়ে দিচ্ছি, সরি মিউট দিয়ে দিচ্ছি, সবাইকে মিউট দিয়ে দিচ্ছি। আচ্ছা এনিওয়ে, এখন যদি কাউকে প্রশ্ন করা হয় যে ভাই অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ বলতে তুমি কি বোঝো, যে টু টাইপস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দুই প্রকার, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ, এটা তুমি কিভাবে আমাকে একটু বুঝাই বলবা। আচ্ছা তোমরা সবাই একটু খেয়াল করবা, আমি এই পর্যায়ে আমি একটু স্ক্রিনিং এর হেল্প নিব। ঠিক আছে, একটু স্ক্রিনিং এর হেল্প নিব। আমরা চলে যাচ্ছি। আচ্ছা ভাইরা ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? এভরিবডি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাইতে হবে, আদারওয়াইজ তো আবার সমস্যা হবে। আচ্ছা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু জানো দেখি। ওকে ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ। তাহলে এখন আর কোনো চ্যাট করবা না, এখন সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। চ্যাট বক্সে কেউ থাকবে না। একটু দেখো, লিখলাম জন, জন ইজ আ গুড ম্যান। আচ্ছা এরপর আমি আবার লিখলাম জন ইজ গুড। এরপর আমি লিখলাম জন ইজ ফন্ড অফ মিউজিক। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখানের মধ্যে তিনটা সেন্টেন্স লিখেছি, তাই না? আচ্ছা এর মধ্যে প্রথম যে সেন্টেন্সটা, এই প্রথম সেন্টেন্সটার দিকে তোমরা একটু তাকায় দেখো, এখানের মধ্যে তোমার হচ্ছে যে অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গুড, এবং এই বাক্যের মধ্যে গুড এর পরে কিন্তু একটা নাউন আছে। আবার এখানের মধ্যে 2 নম্বর বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভ গুড, এটার পরে কিন্তু কোনো নাউন নাই। আবার দেখো 3 নম্বর বাক্যে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে ফন্ড, ফন্ডের পরে কিন্তু জাস্ট একটা প্রিপোজিশন আছে, এখানে কিন্তু নাউন অথবা অন্য কোনো কিছু না, একটা প্রিপোজিশন আছে। তাহলে আমরা তিন ভাবে অ্যাডজেক্টিভকে দেখতে পাচ্ছি। এর মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম যে বাক্যটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্রথম বাক্যটার মধ্যে কিন্তু যে অ্যাডজেক্টিভটা আছে এটা কিন্তু একটা নাউনের সাথে আছে। মনে রাখবা, অ্যাডজেক্টিভ যখন এরকম কোন নাউনের সাথে বসবে তখন সেই অ্যাডজেক্টিভকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে চাপায়ে দেয়া, কোনো কিছু দোষ গুণ ইত্যাদি চাপায়ে দেয়া, মানে কারো উপর তোমার কোনো কিছু চাপাই দিচ্ছ। আচ্ছা আবার 2 নম্বর বাক্যে দেখো, এখানে অ্যাডজেক্টিভ কিন্তু একা আছে, এটার সাথে কিন্তু কোনো নাউন টাউন নাই। অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের সাথে না থাকে তখন সেটাকে আমরা বলবো প্রেডিকেটিভ, প্রেডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাট্রিবিউটিভ জিনিসটা কি আর প্রেডিকেটিভ জিনিসটা কি আমরা জানতে পারলাম। অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে যারা নাউনের সাথে থাকে, আর প্রেডিকেটিভ মানে হচ্ছে যারা নাউন ছাড়া থাকে। তার মানে যেই অ্যাডজেক্টিভ গুলা নাউনের সাথে বসবে সেই অ্যাডজেক্টিভ গুলাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ, আর যেই অ্যাডজেক্টিভ গুলা তোমার নাউন ছাড়া বসবে তাদেরকে আমরা বলবো প্রেডিকেটিভ। তাহলে এখন আমার প্রশ্ন, এই সেন্টেন্সটার মধ্যে 3 নাম্বার যে বাক্যটা দেখতে পাচ্ছ, এই 3 নাম্বার বাক্যে এই ফন্ডের পরে কিন্তু এরকম কোনো নাউন নাই। আবার ফন্ট কথাটা কিন্তু এভাবে একাও বসে নাই, ফন্ডের পরে কিন্তু তোমার একটা প্রিপোজিশন দেখা যাচ্ছে অফ। মনে রাখবা, অ্যাডজেক্টিভ যখন প্রিপোজিশনের সাথে থাকে, যে এরকম একটা প্রিপোজিশনের সাথে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন, সবাইকে দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না বলতেছো কেন? লেখা দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, ইটস মাই মিস্টেক, ইটস মাই মিস্টেক, সরি অ্যাকচুয়ালি সরি, সরি ইনডিড। আচ্ছা
এরকম মিস্টেক এটা তো হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এখন কি দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? ওরে খুদা, ঠিক আছে, আপনারা খুদা, মানে এটা মানে পুরো একদম সৈন্যবাহিনী দাঁড়ায় আছে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছ, আমি এখানের মধ্যে তোমার কিন্তু তোমার তিনটা সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে জন ইজ এ গুড ম্যান, আরেকটা হচ্ছে জন ইজ গুড, আরেকটা হচ্ছে জন ইজ ফন্ড অফ মিউজিক। তো মনে রাখবা, 1 নম্বর বাক্যটার মধ্যে তুমি যেটা দেখতে পাচ্ছ যে জন ইজ এ গুড ম্যান, এখানের মধ্যে যে গুড কথাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার একটা নাউনের সাথে আছে, খেয়াল করেছো? এটা কিন্তু একটা নাউনের সাথে আছে, সেটা হচ্ছে এই যে ম্যান। আবার 2 নম্বর বাক্যে তুমি যে গুড কথাটা দেখতে পাচ্ছ এটার পরে কিন্তু কোনো নাউন নাই। 3 নম্বর বাক্যে দেখো একটা অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে ফন্ট, এটার পরে কোনো নাউনও নাই, আবার এটা একাও বসে নাই, এটা একটা প্রিপজিশনের সাথে বসছে, সেটা হচ্ছে অফ। তার মানে এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, একটা বিষয় এখানের মধ্যে লক্ষণীয়। তুমি একটু খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ এটা কিন্তু কখনো কখনো তুমি দেখবা যে সে নাউনের সাথে বসেছে, এই যে নাউনের সাথে বসেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন নাউনের সাথে বসবে তখন এ জাতীয় অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো বিষয়টা? অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে আরোপ করে দেয়া, কোনো কিছু আরোপ করে দেয়া। আচ্ছা ফাইন। আচ্ছা এর পরেরটা একটু খেয়াল করে দেখো, এখানে যে অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছ এটার পরে কিন্তু কোনো নাউন নাই, সে কিন্তু একা বসেছে। অ্যাডজেক্টিভ যখন একা বসবে তখন এটাকে আমরা বলবো প্রেডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ, কারণ সে একা বসছে, সে হচ্ছে প্রেডিকেটিভ, একা বসছে। আচ্ছা, তার মানে অ্যাডজেক্টিভের 2 ধরনের টাইপ হতে পারে, একটা হচ্ছে নাউন সহ আর একটা হচ্ছে নাউন ছাড়া। নাউন সহ যে বেটায় বসে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউটিভ, আর নাউন ছাড়া যে বসবে তাকে আমরা বলবো প্রেডিকেটিভ। আর এখানের মধ্যে 3 নম্বর বাক্যটার মধ্যে একটু খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ফন্ট নামক একটা অ্যাডজেক্টিভের পরে একটা প্রিপজিশন চলে আসছে অফ। অ্যাডজেক্টিভের পরে যখন প্রিপজিশন চলে আসবে তখন এটাকে আমরা বলবো নন অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভস, বাট এটা তোমার খাতায় লেখার কোনো প্রয়োজন নাই। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যখন হচ্ছে তোমার প্রিপজিশন চলে আসে তখন এটাকে আমরা বলবো যে নন অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ। তার মানে তুমি বুঝতে পারতেছো এই সেন্টেন্সটার মধ্যে এই নন অ্যাট্রিবিউটিভ, এটা তো মূলত অ্যাট্রিবিউটিভ থেকে আসছে, তো এটা তোমার মনে না রাখলেও চলবে। জাস্ট তুমি মনে রাখবা এই প্রথম দুইটা, যে নাউন সহ বসলে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, আর নাউন ছাড়া বসলে সেটা হচ্ছে প্রেডিকেটিভ। আশা করি আমরা কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন, এখন আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের স্লাইড কপির মধ্যে, আমরা সবাই আবার রিটার্ন করছি স্লাইডে। আচ্ছা দেখা যাক এখন তোমরা এই কনসেপ্টটা বুঝো কিনা। দেখো এখানে লেখা আছে, আমরা কিন্তু এখন আলোচনা করছি টাইপস অফ অ্যাডজেক্টিভ, তাই না? টাইপস অফ অ্যাডজেক্টিভ, কারণ কিছুক্ষণ আগে আমরা ছিলাম ডেফিনেশনে, ডেফিনেশনের পরে কিন্তু আমরা চলে আসলাম ক্লাসিফিকেশনে। ঠিক আছে, ক্লাসিফিকেশনের মধ্যে আমরা একটা ক্যাটাগরি প্রশ্ন সলভ করলাম একটু আগে, যেখানে আমরা দেখলাম যে অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ দুইটা টাইপ হতে পারে। এই দুইটা টাইপ থেকে প্রশ্ন তোমার একটা ইউনিভার্সিটির মধ্যে ছিল। আরেকটা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল আরেক রকম, যেমন সাস্টের একটা প্রশ্ন এখানের মধ্যে দেওয়া আছে যে চুজ দ্য সেন্টেন্স হুইচ শোস পজিটিভ অ্যাডজেক্টিভ। নিচের কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ? একটু আমাকে কমেন্ট বক্সের মধ্যে একটু কমেন্ট করে জানাও। বি 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 বি। আচ্ছা ফাইন, সাইবুন সাইলমি। আচ্ছা বুঝতে পারলাম, সাস্টের মধ্যে পরীক্ষা দিও না, ধরা খেয়ে যাবে, কারণ সবার উত্তরই ভুল হয়েছে। হয়নি হয়নি হয়নি, যারা যারা অপশন নাম্বার বি দিচ্ছ হয়নি, যারা যারা অপশন নাম্বার ডি দিচ্ছ সেটাও নেওয়া যাচ্ছে না। আচ্ছা এখানের মধ্যে একটা বিষয় একটু খেয়াল করে দেখো, অপশন নাম্বার সি তাও হবে না। আচ্ছা বি সি ডি যদি না হয় তাহলে তো একটাই থাকে। হ্যাঁ হ্যাঁ, এখন তো এই হবে, ঠিক আছে। এখন গণহারে সবাই এ দিতেছে, একটু আগে যারা দেখছো মানে নগদে পোল্ট্রি, মানে একটু আগে বি বলছে এখন আবার সরাসরি আবার এতে চলে আসছে, আজব মানুষ। আচ্ছা আমাদের এই সেন্টেন্সটার মধ্যে দেখো যে একটা শব্দ দেখতে পাচ্ছ তোমরা সবাই, ঠিক আছে। শব্দটা হচ্ছে অপশন নাম্বার এ তে দেওয়া আছে হিস। খেয়াল করছো? এই যে হিস, এই হিসটাকে কিন্তু আমরা বলি যে পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো তোমরা কিন্তু নাউন প্রোনাউন টপিকের মধ্যে পড়েছো। নাউন বা প্রোনাউনের যে ক্লাসটা হয়েছে সেখানে কিন্তু আলোচনা হয়ে গেছে এগুলা, যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এরা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন এরা অ্যাডজেক্টিভ? কারণ এদের পর একটা নাউন বসে এবং সেই নাউনকে তারা কোয়ালিফাই করে। বিষয়টা বুঝতে পারছো? এদের পর একটা নাউন বসে এবং সেই নাউনকে তারা কোয়ালিফাই করে। তো দেখো এখানে হিজ এর পরে কিন্তু একটা নাউন আছে ভাইরা, খেয়াল করে দেখছো? এই যে হিজ এর পরে একটা নাউন আছে, সেটা হচ্ছে এই যে কার। কিন্তু তোমরা যারা যারা অপশন নাম্বার বি বলছো, যে এটা যারা যারা বলছো, এখানের মধ্যে তুমি যাকে দেখতে পাচ্ছ ভাইরা সবাই একটু খেয়াল করে দেখো, এই যে মাইন। আরে ভাই মাইন তো হচ্ছে একটা ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ যারা, তারা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ না, তারা হচ্ছে প্রোনাউন।
বিষয়টা বুঝতে পারছো? তার মানে মাইন বলো, ইয়োর্স বলো, হার্টস বলো, দেয়ার্স বলো, এরা কিন্তু মূলত হচ্ছে প্রোনাউন। আর এদের অ্যাডজেক্টিভ রূপটা হচ্ছে মাই, আওয়ার, ইয়োর ইত্যাদি। তার মানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। একইভাবে হিস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আবার হিস এটা পজেসিভ প্রোনাউনও হয়। আবার হার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আবার হার্স এটা পজেসিভ প্রোনাউন। তারপরে তুমি বুঝতেই পারতেছো এই যে এরা হচ্ছে ডাবল পজেসিভ। এই যে মাইন, আওয়ার্স, ইয়োর্স এরা ডাবল পজেসিভ, এরা কিন্তু অ্যাডজেক্টিভ না। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। আশা করি কনসেপ্ট আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডে। few students come to school today, here few is an adjective of dash। এটা আসছে চিটাগং ইউনিভার্সিটির মধ্যে এই ইউনিটের প্রশ্ন। তাহলে তুমি নিশ্চয়ই খেয়াল করছো আমি কিন্তু একদম থরলি প্রশ্ন বিশ্লেষণ করে তারপর হচ্ছে আমি লেকচার কন্টেন্টটা ডেভেলপ করি। তার কারণটা হচ্ছে অনেকের ধারণা যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে কাজ করব, তা কিন্তু না। মনে রাখবা যে এক ইউনিভার্সিটির প্রশ্ন আরেক ইউনিভার্সিটির আরেকটা ইউনিটে সরাসরি কমন পড়ে, এটা জানো? একদম সরাসরি রিপিট করে। যেমন চিটাগং ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা এসেছে চিটাগং ইউনিভার্সিটির এই ইউনিটে, এমনও হতে পারে যে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আগামী বছর সেটা হুবহু কমন চলে আসছে, কারণ এটা অতীতে বারবার হচ্ছে, বারবার। এই কারণে গত 20-25 বছরের প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটের প্রতিটা প্রশ্নের প্যাটার্ন তোমাকে বিশ্লেষণ করতে হবে, যেটা আমি নিজে করেছি এবং ওভাবে কিন্তু কন্টেন্ট গুলাকে আমি ডেভেলপ করি। আশা করি তুমি যদি আমার এই লেকচারটা ফলো করতে পারো মোটামুটি একটা ওভারঅল তোমার কিন্তু অ্যানালাইসিস ক্লাসের মধ্যে হয়ে যাবে, কিছুটা হলেও তুমি ধারণা পাবা। তাহলে দেখো এখানে লেখা আছে যে ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে, যে হিয়ার ফিউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ ড্যাশ। এখানে ফিউটা কেমন টাইপের অ্যাডজেক্টিভ? কোয়ালিটি, কোয়ান্টিটি, নিউমেরাল এবং নান। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে মধ্যে একজন সি বলেছো, তার উত্তরটা হয়নি। সোহানা সি বলেছো, উত্তরটা হয়নি। ফাহাদ বি বলেছো, উত্তর হয়েছে। তারপর অনলাইন এন এ মিটিং, মানুষের নাম ঢাকা এরিয়া অনলাইন মিটিং কেমনে হয়? আচ্ছা যাই হোক, হয়েছে কিছু একটা। তারপর হচ্ছে হ্যাঁ অনেকে বলছো এখানে মধ্যে আশিক মাহমুদ, সেও বলেছে অপশন নাম্বার বি। থ্যাংক ইউ। তার মানে উত্তরটা কিন্তু তোমরা দুটোর মধ্যে নিয়েছো, যে কেউ বলছে অপশন এ, কেউ বলছে অপশন নাম্বার বি, আবার কেউ বলেছে অপশন নাম্বার সি নিউমেরাল। নিউমেরাল হবে না, ঠিক আছে, নিউমেরাল কোনোভাবেই হবে না। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো, কোয়ালিটি মানে কি? হোয়াট ডাজ মিন বাই কোয়ালিটি? মনে রাখবা কোয়ালিটি মানে হচ্ছে ভাই আমি তোমার গালিগালাজ করলাম, যেমন ধরো হঠাৎ করে এখন ক্লাসটা বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, ঠিক আছে, হঠাৎ করে ক্লাস বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, তুমি কিন্তু সেটা বোঝার ট্রাইও করবে না। দেখা গেছে নগদে মানে বাংলার গালি সমগ্র যা যা কিছু আছে কমেন্ট বক্সের মধ্যে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত তোমাদের একটা কোয়ালিটি, ঠিক আছে, যে তুমি গালিগালাজ করতে পারো, এই গালিগালাজ করা এটা কোয়ালিটি। আবার ধরো তুমি আমার প্রশংসা করলে, আমি তোমার ভালো একটা লেকচার আমি তোমার নিলাম, তুমি বললা যে হ্যাঁ রায়হান ভাই অনেক ভালো ক্লাস নিয়েছে, তার মানে এই যে ভালো বললা এটাও কিন্তু একটা কোয়ালিটি। আবার ধরো তুমি একজনের অবস্থা বললা, আরে ওই তো ফোননি, ঠিক আছে ও ফোননি, এখন এই যে বললা যে ও ফোননি, এটাও কিন্তু তার একটা অবস্থা। আবার বললা যে সে কিন্তু অনেক স্মার্ট, মানে সে অনেক মানে ধনী বা ইত্যাদি, রিচ গাই, তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা তোমার হচ্ছে কোয়ালিটি। তাহলে বাচ্চারা একটু খেয়াল করে দেখো যে তুমি যদি কারো অবস্থা বোঝাও যে সে কেমন অবস্থায় আছে, ভালো অবস্থায় না খারাপ অবস্থায়, তুমি যদি কাউকে গালিগালাজ করো, কোনো দোষ বর্ণনা করো, তুমি যদি কারো গুণ বর্ণনা করো বা প্রশংসা করো, এই টাইপের শব্দগুলাই হচ্ছে কোয়ালিটি টাইপের শব্দ, কোয়ালিটি। আর কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি হচ্ছে যদি তুমি পরিমাণ অথবা সংখ্যা নির্দেশ করো, মানে পরিমাণ নির্দেশ করতেছো, সংখ্যা না, সরি, পরিমাণ নির্দেশ করতেছো। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বললাম স্টুডেন্টস আর ওয়েটিং, এখন কেমন সংখ্যক স্টুডেন্টস ওয়েটিং? আমি বললাম ফিউ স্টুডেন্টস আর ওয়েটিং, তাহলে ফিউ দিয়ে কিন্তু একটা সংখ্যা বোঝানো হচ্ছে, যে সংখ্যার মানে হচ্ছে নাই বললেই চলে। বিষয়টা বুঝতে পারছো? তার মানে আমি বললাম আই হ্যাভ ওয়াটার, আমার পানি আছে, আমার কি পরিমাণ পানি আছে? আই হ্যাভ এ লিটল ওয়াটার, তার মানে এ লিটল এটা কিন্তু ওয়াটারের একটা পরিমাণ বোঝাচ্ছে, তার মানে এটা কিন্তু একটা কোয়ান্টিটি। তার মানে বুঝতেই পারতেছো যেই শব্দগুলা পরিমাণ নির্দেশ করবে সেই শব্দগুলাকে আমরা বলি কোয়ান্টিটি। তো এরকমই একটা শব্দ হচ্ছে ফিউ, এবং এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। বিষয়টা বুঝতে পেরেছে? এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার এসেছে, তার মানে তুমি বুঝতেই পারতেছো অ্যাডজেক্টিভের ডিটেইলস ক্লাসিফিকেশন তোমাকে কিন্তু জানতে হবে, যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি, সেটা আমি একটু পরে একটা চার্ট তোমাদেরকে দেব, ওই চার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, একটা মাত্র চার্ট, একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, এটা কাজে দিবে, ঠিক আছে? এখন আপাতত প্রশ্নগুলো একটু ধারণা নাও যে কেমন টাইপের প্রশ্ন হয়, এবং সংশ্লিষ্ট নোটগুলোও খাতার মধ্যে একটু লিখে রাখবা। আচ্ছা, এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের একটা প্রশ্ন। দেখো লেখা আছে সে দ্য সেম থিং
twice over. Say the same thing twice over. আচ্ছা বলো দেখি এটা কেমন টাইপের অ্যাডজেক্টিভ? The same, demonstrative, descriptive, distributive, indefinite numeral. দেখা যাক এটার উত্তর পারো কিনা। আচ্ছা, সাবরিনা ইসলাম সে লিখেছে হচ্ছে অপশন নাম্বার 4। আচ্ছা ফাইন। অপশন নাম্বার এ। অপ্পো লিখেছে অপশন নাম্বার এ। গ্যালাক্সি A70 অপশন নাম্বার এ। ফাহাদ শেখ এ। আচ্ছা ফাইন ফাইন, আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে রেসপন্স করছো তোমরা, থ্যাংক ইউ। মানে এর পক্ষে ভোটটা একটু বেশি। এর পক্ষে ভোটটা একটু বেশি। আচ্ছা একটু খেয়াল করে দেখবা এই সেন্টেন্সটার মধ্যে আমি যদি তোমাকে একটু মার্ক করে দেখাই, এই প্রশ্নটা আসলে কিন্তু অনেকেই মিস্টেক করে ফেলবে ভাইরা। এই প্রশ্নটা অনেকে কিন্তু অ্যান্সার করতে পারবে না, কনফিউজড হয়ে যাবে যে দা সেম এটা কেমন টাইপের, এটা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যাবে। কেমন? আচ্ছা একটু মনে রাখবা এখানের মধ্যে এই যে দিটা দেখতে পাচ্ছ, এই যে দি, কেমন? এই দি, দিস, দ্যাট, দোজ, দি, দিস, দ্যাট, দোজ, এরা সবাই কিন্তু ডিমনস্ট্রেটিভ। এরা সবাই ডিমনস্ট্রেটিভ। দি, দিস, দ্যাট, দোজ, এরা সবাই ডিমনস্ট্রেটিভ। এবং এরা তখনই অ্যাডজেক্টিভ হবে, যখন তারা কোনো একটা নাউনের আগে বসবে। নাউন বা প্রোনাউনের আগে যদি বসে তাদেরকে আমরা বলবো হচ্ছে তারা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরো এখানের মধ্যে একটা প্রোনাউন ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে থিং। এই প্রোনাউনের আগে কিন্তু প্রোনাউনকে মডিফাই করেছে একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে সেম। আর অ্যাডজেক্টিভের আগে দেখো আরো একটা অ্যাডজেক্টিভ বসেছে, কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ ক্যাটাগরির অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলছি হচ্ছে দি। তাহলে প্রশ্ন শুধুমাত্র সহজ সহজ আইটেমগুলো পড়লে কিন্তু হয় না, তোমাকে ক্লাসিফিকেশন বিশ্লেষণ করে পড়তে হবে। বোঝা গেছে বিষয়টা? মনে রাখবা এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু মোটামুটি আমরা আমাদের অ্যাডমিশন টেস্টগুলোর মধ্যে ফেস করব। বাট আমরা কম্পারেটিভলি অনেক সহজ সহজ কিছু সূত্র আমরা আমাদের ক্লাসগুলোর মধ্যে পড়ি, যেখান থেকে আসলে মূলত তুমি নিজেরা দেখবা যে ক্লাসটা যখন তুমি যখন লেকচারটা পড়তেছো বা বইটা পড়তেছো, তুমি যখন সহজে বুঝে ফেললা, তুমি খুশি হয়ে গেলা। বাট আলটিমেটলি এটা কিন্তু পরীক্ষায় তুমি পাবা না। যে কারণে আমরা সবসময় বলি যে এত পড়ি বাট প্রশ্ন কমন পাই না কেন? কারণ প্রশ্ন তুমি বিশ্লেষণ ঠিক মতো করতে পারো না। প্রশ্ন বিশ্লেষণ করাটাও কিন্তু একটা আর্ট। বোঝা গেছে বিষয়টা? সো এভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ, ডেমনস্ট্রেটিভ ক্যাটাগরি অ্যাডজেক্টিভ এটা। আচ্ছা ফাইন, আমরা এটা একটু মুছে দিলাম এবং আমরা আবার পরের স্লাইডের মধ্যে আমরা চলে যাচ্ছি। আচ্ছা দেখো এখানের মধ্যে দেখা যাক এটা তোমরা পারো কিনা। দেখো লেখা আছে ইন দ্য লাস্ট 10 years there has been an alarming increase in the average temperature. Here alarming is dash. এখানে alarming এটা কেমন টাইপের অ্যাডজেক্টিভ? একটু কমেন্ট বক্সের মধ্যে একটু জানাও দেখি, alarming এটা কেমন টাইপের অ্যাডজেক্টিভ? আচ্ছা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। আচ্ছা ফাইন, ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা বলো দেখি এই টাইপের নামগুলা যে অ্যাডজেক্টিভের এরকম প্রশ্ন যে হতে পারে, এগুলা কি তুমি আগে কখনো পড়েছো? এগুলো স্টাডি করেছো? মানে এইচএসসি এর মধ্যে কি স্টাডি গুলো করেছো? তাহলে তোমরা যে বলো যে এইচএসসি এর সাথে অ্যাডমিশনের গ্রামাটিক্যাল পার্ট মানে যে রিলেটেড, এটা কিছু কিছু টপিকের দিক থেকে রিলেটেড। বোঝা গেছে বিষয়টা? মনে রাখবা যে তা না হলে তো মূলত এত হাজার হাজার স্টুডেন্ট মানে আমাদের উপর আস্থা রাখতেন না, বা তারা আসলে এখানের মধ্যে আসতেনও না। বোঝা গেছে বিষয়টা? মনে রাখবা যে আমরা যেটা করে দেই, মানে কোচিং কর্তৃপক্ষ যেটা করে দেয়, সেটা হচ্ছে মূলত হচ্ছে তোমার ফাইন্ড আউট করে দেয়া, তোমাকে একটা স্ট্রাকচার দ্বারা করিয়ে দেয়া যে কোন লেভেল থেকে প্রশ্নগুলো হয় সেটা সম্পর্কে তোমাকে একটা ধারণা দেয়া। বোঝা গেছে? বাকি পড়ার দায়িত্ব তো অবশ্যই তোমার। তো এনিওয়ে তোমরা সবাই এখানের মধ্যে একটু খেয়াল করে দেখবা যে আমরা এই সেন্টেন্সটার মধ্যে এখানের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার ডি, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। যারা যারা অপশন নাম্বার ডি বলেছো তাদের জন্য শুভেচ্ছা, কারণ এটা মূলত হচ্ছে এমফাসাইজ করার জন্য ইউজ করা হয়েছে, জোর প্রকাশের জন্য ইউজ করা হয়েছে। জোর প্রকাশ দেওয়ার জন্য যে অ্যাডজেক্টিভগুলো ইউজ করা হয় তাদেরকে বলা হয় এমফাসাইজিং ক্যাটাগরির অ্যাডজেক্টিভ। বোঝা গেছে বিষয়টা? এটা আমরা একটু পরে আসবো, ডোন্ট বি ওয়ারিড। আচ্ছা আরেকটা প্রশ্ন, এটা আসছিল তোমার কুয়েটের মধ্যে। দেখো এখানে লেখা আছে what type of adjective is the word neither in the following sentence? I shall support neither party. তো কেউ কি বলতে পারবা যে এখানে neither party, এই neitherটা কেমন টাইপের অ্যাডজেক্টিভ? কেউ কি বলতে পারবা neither এটা কেমন টাইপের অ্যাডজেক্টিভ? neither party, anybody? ডেমনস্ট্রেটিভ না হয়নি? কোয়ান্টিটেটিভ হয়নি? আরে ভাই লাস্টের ডি যদি না হয়, সি যদি না হয়, তাহলে তো বি বা এ যে কোনো একটাই তো হবে। এখন উত্তরগুলা বি বা এ থেকে আসতেছে। আচ্ছা যাই হোক,
অ্যান্সারটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ। তোমরা সবাই জানো যে আইদার, নাইদার, ইচ, এভরি এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ক্যাটাগরির শব্দ, তাই না? তার মানে এরা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অবশ্যই ডিস্ট্রিবিউটিভ ক্যাটাগরির অ্যাডজেক্টিভ হবে। আর ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ওই বন্টনমূলক আর কি, সহজ কথায়। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো যাই হোক, এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার বি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ইন ব্লক লেটার। আই থিংক ইয়োর্স ইজ আ বেটার প্ল্যান। এখানে বেটার, এটা কেমন টাইপের পার্টস অফ স্পিচ, কেউ কি বলতে পারবা? বেটার, আই থিংক ইয়োর্স ইজ এ বেটার প্ল্যান, এটা বেটারটা কেমন টাইপের শব্দ, কেমন টাইপের পার্টস অফ স্পিচ? মনে রাখবা এখানের মধ্যে প্ল্যান, প্ল্যান কিন্তু মূলত একটা নাউন, নাউনের আগে যে বেটাই বসে সেটা অ্যাডজেক্টিভ হবে, তার মানে বেটার এটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এনিওয়ে, এখন আরো একটা শব্দ দেখো, এখানে লেখা আছে, এটা অনেকগুলো ইউনিটের মধ্যে দেখা যাচ্ছে, চলে আসছে যে অল দ্য ফোর পেন্স আর মিসিং হিয়ার। অল দ্য ফোর, এই অল দ্য ফোর জিনিসটা কি, দেখা যাক এটা আপনারা পারেন কিনা। অল দ্য ফোর পেন্স আর মিসিং, এখানে অল দ্য ফোর এটা কেমন টাইপের পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? অল দ্য ফোর কেমন টাইপের পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? এনিবডি? থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর হয় নাই। অপশন নাম্বার এ, যারা যারা বলছো সবাইকে ধন্যবাদ, উত্তর হয় নাই। অপশন নাম্বার এ কেন বলতেছো? কারণ নাউন অ্যাডজেক্টিভ, তোমার কাছে মনে হয়েছে এটা নতুন নতুন টাইপের একটা নাম, হয়তো উত্তর এটাই হবে। মানে ঝরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। মনে রাখবা, আন্দাজি কখনো দাগাইতে যাবা না। নাই মামার চাইতে কানা মামা ভালো, এটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য না। যখনই তোমার উত্তর কোনো একটা ভুল হবে, তুমি নেগেটিভ মার্কিং এ পড়ে যাচ্ছ। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। বোঝা গিয়েছে? না জানলে উত্তর দাগানোর দরকার নাই, ওটা ছেড়ে দাও। কিন্তু যতক্ষণ কনফার্ম হবে না ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু মানে সিলেক্ট করবে না যে অ্যান্সার কোনটা। মনে রাখবা এখানের মধ্যে আমি তোমাকে একটু বুঝাই যে অল দ্য ফোর এখানের মধ্যে কেন এটা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ না, এটা কেন এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, বলো তো এখানের মধ্যে নাউন কোনটা? অল দ্য ফোর এর পরে এখানে নাউন কোনটা বলতে পারো? অল দ্য ফোর এর পরে নাউন হচ্ছে তোমার এই যে পেন্স, কেমন, এটা হচ্ছে নাউন। এখন তার মানে এই পুরোটাই তো একটা অ্যাডজেক্টিভ হবে, তাই না? নাউনের আগে বসতেছে। এর মধ্যে এই যে অল, এটা কিন্তু তোমার হচ্ছে একটা ওই যে কোয়ান্টিটি টাইপের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আবার দেখো এই যে দি, এটা একটু আগে তোমরা বলেছো, বলো তো দি, দ্যাট, দোজ এরা কেমন টাইপের অ্যাডজেক্টিভ? দি, দ্যাট, দোজ ডেমনস্ট্রেটিভ টাইপের অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, তাই না? একটু আগে কিন্তু আমি বলেছিলাম। আর এই যে ফোর, এই ফোরটা কিন্তু আবার হচ্ছে নিউমেরাল টাইপের অ্যাডজেক্টিভ, মানে নিউমেরাল মানে সংখ্যা টাইপের অ্যাডজেক্টিভ। তার মানে এখানে তিনটা ক্যাটাগরির অ্যাডজেক্টিভ কিন্তু এখানে বসানো হয়েছে। প্রথমে বসেছে হচ্ছে তোমার এই যে অল, এটা হচ্ছে তোমার তোমার কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ, তারপর দি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং এই যে ফর এটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। তার মানে তিনটা ক্যাটাগরির অ্যাডজেক্টিভ এখানে বসেছে এবং তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে। বুঝা গেছে? এক একটা কাজ এক একটা, বাট তিনটাই কিন্তু অ্যাডজেক্টিভ। অতএব আমার এই প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। বাট মজার বিষয় হচ্ছে এই প্রশ্নটার মানে ম্যাক্সিমাম প্রায় 99% স্টুডেন্ট এটার উত্তর দাগায় অপশন নাম্বার এ। কেন দাগায় এটার কোনো ব্যাখ্যা নাই, তাদের ভালো লাগছে তাই দাগাইছে। বুঝা গেছে? আচ্ছা, বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, এনিওয়ে, সঠিক উত্তর অপশন নাম্বার বি। আচ্ছা, এনিওয়ে, এবার আমরা আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডের মধ্যে। ওরে ভাই, এখন এই মুহূর্তে হ্যাং করলে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আমাদের দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম, দেখো আমরা ডেফিনিশনের পরে কিন্তু আমরা টাইপস, তুমি কখনো চিন্তাও করতে পারবে না যে টাইপস থেকে আসলে এত অ্যাঙ্গেলে প্রশ্ন হয়। এটা কিন্তু আসলে আমাদের অনেকের ধারণারও বাইরে। মানে ক্লাসিফিকেশন থেকে যে এত বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন হতে পারে, আমরা যদি সরাসরি প্র্যাকটিক্যাল ওয়েতে প্রশ্ন বিশ্লেষণ না করতাম তাহলে কিন্তু আমরা ধারণাও পেতাম না। আমরা সরাসরি মুখস্থ করতাম যে ওই যে অ্যাডজেক্টিভ হচ্ছে এরকম, ওই যে কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো মুখস্থ করে আমরা যেতাম। বাট তোমাকে এই ক্লাসিফিকেশন বা টাইপস এখান থেকেও তোমাকে একটু ধারণা নিতে হবে, এবং এই ব্যাপারে আমি তোমাকে এখন একটু হেল্প করব। এক্সকিউজ মি। আচ্ছা, এই ব্যাপারে একটু হেল্প করতে হবে, কারণ হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে ওকে আচ্ছা, এখন আমাকে একটু বলবা যে তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ। এসকে সাকিব সে বলেছে জি ভাইয়া। তানজিম জান্নাত সেও স্ক্রিন দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, স্ক্রিন দেখা যাচ্ছে, ফাইন। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলবা যে এই সেন্টেন্সটার মধ্যে
এই সেন্টেন্স বলছি, একটা চার্ট দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু বলবো যে একটু মোবাইল থেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, মোবাইল থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি স্ক্রিনশট নিতে সমস্যা বোধ করো, আমি এটা ইনশাল্লাহ তোমাদের নোটস এর মধ্যে দিয়ে দিব। কোনটা ভালো হয়, নোটসে দিব না স্ক্রিনশট নিবা? আচ্ছা, তুষার অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম যে অর্থগতভাবে অ্যাডজেক্টিভকে নিম্নোক্ত কয়েকটা ভাগে কিন্তু ভাগ করা যায়। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক আছে, এই যে দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায়। কোয়ান্টিটি, নাউনের কোয়ান্টিটি বা পরিমাণ নির্দেশ করে। তারপর নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই যে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, ঠিক আছে, সংখ্যা নির্দেশ করে। কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ সংখ্যা নির্দেশ করে। তারপর হচ্ছে দেখো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার প্রোনাউন থেকে আসা যে অ্যাডজেক্টিভ তারা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, আমি যদি একটু অ্যানোট ইউজ করি তাহলে বোধহয় তোমার হাইলাইট করতে সুবিধা হবে। দেখো এই যে এখানের মধ্যে লেখা আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে মাই, আওয়ার, ইওর ইত্যাদি এরা পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো এই যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হোয়াট, হুইচ ইত্যাদি এরা ইন্টারোগেটিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভের মধ্যে দেখো এই যে দিস, দ্যাট, দোজ ইত্যাদি আছে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। বোঝা গেছে বিষয়টা? তার মানে আর অ্যাডজেক্টিভের এই যে দেখছো কত ধরনের ক্লাসিফিকেশন হতে পারে। সো এটা তোমার খাতায় অবশ্যই নোট করে নিবা যখন আমি তোমাকে নোটসটা পাঠাবো। যারা স্ক্রিনশট নিয়েছো তারা অবশ্যই খাতার মধ্যে একটু লিখে রাখবা, আর যারা নোটটা পাবা তারা নিজের মতো করে শুধু পয়েন্টগুলো খাতার মধ্যে আলাদা করে লিখবা, যে কত ক্যাটাগরির অ্যাডজেক্টিভ হতে পারে এই নামগুলা খাতার মধ্যে একটু লিখে রাখবা। আচ্ছা, এনিওয়ে, এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের মূল স্লাইডের মধ্যে। আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। সবাই নিশ্চয়ই স্লাইড কপিটা দেখতে পাচ্ছ। দেখো, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার পজিশন, মানে অ্যাডজেক্টিভ বসে কোন কোন জায়গায়। দেখো এটা খুবই সহজ, এটা মোটামুটি আমরা সবাই জানি। মূলত অ্যাডজেক্টিভের দুটো ব্যাপক পজিশন আছে। দেখো এখানের মধ্যে স্ক্রিনের মধ্যে লেখা আছে। একটা হচ্ছে তোমার কই গেল, হ্যাঁ, এখানের মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে অ্যাডজেক্টিভের দুটো পজিশন আছে। একটা হচ্ছে এই যে আর্টিকেল, আর্টিকেল দেখতে পাচ্ছ না, এই যে আর্টিকেল, তারপর হচ্ছে তোমার প্রিপজিশন, কেমন এরকম যারা আছে এদের পরে সাধারণত অ্যাডজেক্টিভ যায়। অথবা ধরো এই যে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ যায়। আমি এটা এভাবে বলি, যে এইভাবে বললে এটা সেফ হবে। এই যে নাউন দেখতে পাচ্ছ, নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, এটা হচ্ছে একটা পজিশন। আর আরেকটা হচ্ছে এই যে লিঙ্কিং ভার্ব দেখতে পাচ্ছ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তার মানে অ্যাডজেক্টিভের দুটো পজিশন আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম। একটা হচ্ছে নাউনের আগে, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। এখন আমরা অনেকে একটা প্রশ্ন করতে পারি যে ভাইয়া নাউনের আগে অ্যাডজেক্টিভ এটা তো আমরা জানি, লিঙ্কিং ভার্ব জিনিসটা কি, যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এই লিঙ্কিং ভার্ব জিনিসটা কি? এটা অনেক সহজ একটা কনসেপ্ট, এটা আমরা একটু পরে দেখবো, ডোন্ট বি ওরিড। আচ্ছা, ওকে, দেখো এখানের মধ্যে তোমার সূত্রটা আমি একটু স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছে। অ্যাডজেক্টিভের দুটো পজিশন, একটা পজিশন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের দুটো পজিশন। একটা পজিশন হচ্ছে তোমার এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ যে আর্টিকেল, প্রিপজিশন অথবা পসেসিভ। আর্টিকেল, প্রিপজিশন অথবা পসেসিভ, এটার পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর আরেকটা হচ্ছে আর্টিকেল, প্রিপজিশন অথবা পসেসিভ। আর্টিকেল, প্রিপজিশন অথবা পসেসিভ, এটার পরে এই যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে দুটো সিরিয়াল হতে পারে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন ধরো আমরা যদি বিষয়টা এভাবে চিন্তা করি যে একটা সেন্টেন্সের মধ্যে ধরো আমরা এইভাবে চিন্তা করলাম, দিস ইজ আ ড্রেস, দিস ইজ আ চিপ ড্রেস, অথবা দিস ইজ আ গুড ড্রেস। এখন তোমরা একটু খেয়াল করে দেখো এই সেন্টেন্সের মধ্যে ড্রেসের আগে কিন্তু তোমার এই যে গুড কথাটা বসেছে। আচ্ছা, এখন আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি জাস্ট একটা অ্যাডজেক্টিভ আছে, তারপর একটা নাউন আছে, দ্যাটস ইট। আবার চাইলে আমি এটা এভাবে বলতে পারি, দিস ইজ আ চিপলি মেড ড্রেস। এখন একটু খেয়াল করে দেখো একটা সেন্টেন্সে যখন আমি নাউনের আগে একাধিক শব্দ ইউজ করলাম, এর মধ্যে প্রথমটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ আর তার আগেরটা হয়ে গেছে অ্যাডভার্ব। তার মানে এখানে সিরিয়ালটা দেখেছো, সিরিয়ালটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই সিরিয়ালটা মেইনটেইন করেছে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপরে দুই ভাবে তোমার প্রশ্ন হতে পারে আর কি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর একটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম। আচ্ছা, তো এখানে আমি সূত্রটা দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার চলে আসো, আমাদের খুবই কনফিউজিং একটা আলোচনা আছে এখন। আচ্ছা, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ,
এই কনসেপ্ট বলতে মূলত আমরা বুঝিটা কি, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। দুটো নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে যদি মডিফাই বা কোয়ালিফাই করে তাহলে প্রথম নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। প্রথম নাউনটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রথম নাউনটাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ অথবা নাউন ফাংশনিং অ্যাজ এন অ্যাডজেক্টিভ। তাহলে একটু আগে যে আমরা দেখেছিলাম যে একটা অপশনের মধ্যে ছিল নাউন অ্যাডজেক্টিভ, এই নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুটো নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করা হয়। কিন্তু সবসময় কি প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয় কিনা এটাও কিন্তু একটা বিষয়, ঠিক আছে? এই রিলেটেড আমার আরো একটা ভিডিও আছে এই গ্রুপের মধ্যে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো, মেবি ওটা ডি ইউনিটে বা কোন একটা ইউনিটের জন্য ভুলে গেছি। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে নাউন অ্যাডজেক্টিভ এই কনসেপ্টটা আসলে আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো আমি যদি এভাবে বলি যে আই স বিউটিফুল কটেজ গার্ল, তারপর আমি বললাম হি ইজ এ হোটেল বয়, ঠিক আছে? এখন তোমরাই আমাকে বলো যে আই স আ বিউটিফুল কটেজ গার্ল, এখানে কটেজ কিন্তু একটা নাউন, কিন্তু একটা নাউন। হি ইজ এ হোটেল বয়, হোটেল একটা নাউন, বয়ও কিন্তু একটা নাউন। দুটো নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হবে এবং এটার সাথে অ্যাপোস্ট্রফি এস হবে না, ঠিক আছে? এটার সাথে এস বাই এস হবে না। যেমন ধরো আমি যদি বলি তোমার গিফট বক্স, এই যে গিফট বক্স, আমি কিন্তু এখানে গিফটের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারবো না, গিফটেস বক্স বলা যাবে না। আবার ধরো তোমার লাঞ্চ বক্স, লাঞ্চেস বক্স বলা যাবে না। টেলিফোন বক্স, টেলিফোনস বক্স, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু আমি যদি এভাবে বলি যে তোমার হচ্ছে সেলিম বক্স, এভাবে কি বলা যাবে বলো তো? সেলিম বক্স। অথবা ধরো আমি এভাবে বললাম রায়হান বক্স, বলা যাবে? যাবে না। তার মানে আমার এখানে রায়হান বক্স কিন্তু বলতে পারবো না, রায়হান কিন্তু নাউন। কিন্তু আমি গিফট বক্স বলতে পারি, টেলিফোন বক্স বলতে পারি, যদিও তারাও কিন্তু নাউন। তাহলে গিফট বক্স এখানে গিফটের সাথে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে না, তাহলে রায়হান বক্স, রায়হানের সাথে কেন অ্যাপোস্ট্রফি এস তুমি অ্যাড করলা? রায়হানস বক্স, এখানে রায়হানস কেন বলতেছো? ওয়াই? তার কারণ দুটো নাউন যদি পাশাপাশি বসে প্রথম নাউনটা দ্বারা যদি মালিকানা প্রকাশ পায় তাহলে প্রথম নাউনটার সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়, আর যদি মালিকানা প্রকাশ না পায় তাহলে অ্যাপোস্ট্রফি এসটা যোগ করবে না। বোঝা গেছে বিষয়টা? তো অ্যাপোস্ট্রফি এস যোগ করলেও সেটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাপোস্ট্রফি এস যোগ না করলেও সেটা একটা অ্যাডজেক্টিভ। তুমি যদি জাস্ট এভাবে বলো যে গিফট বক্স, এখানে গিফটটা হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ। আর তুমি যদি বলো রায়হানস বক্স, এখানে রায়হানস এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে পসেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে বিষয়টা? তার মানে আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি যে দুটো নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস হতেও পারে, নাও পারে। যদি প্রথম নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস হয় তাহলে মালিকানা বোঝাবে, অ্যাপোস্ট্রফি এস না হলে মালিকানা বোঝাবে না। তো মালিকানা বুঝাক বা না বুঝাক দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাপোস্ট্রফি এস হলে সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাপোস্ট্রফি এসটা না থাকলে সেটা সাধারণ একটা অ্যাডজেক্টিভ, মানে নাউন অ্যাডজেক্টিভ। আশা করি আমরা কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এনিওয়ে এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট স্লাইডের মধ্যে। আচ্ছা, আমরা বলেছিলাম যে কনসেপ্ট অফ লিঙ্কিং ভার্ব ইন রিলেশন টু অ্যাডজেক্টিভ। আচ্ছা, কনসেপ্ট অফ লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্ব বলতে মূলত আমরা বুঝিটা কি, হোয়াট ডাজ মিন বাই লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের পরে আমরা চলে যাব হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। পরপর দুটো কনসেপ্ট আমাদের এখানে এখন চলে আসবে, লিঙ্কিং ভার্ব এন্ড হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। দুটো কনসেপ্টের নাম একটু খাতায় লিখে রাখো, লিঙ্কিং ভার্ব, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, দুটো কনসেপ্টের নাম খাতার মধ্যে একটু লিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে তো আমরা সবাই একটু চলে যাচ্ছি। দেখো এখানে প্রচুর আলোচনা আছে, তো আমাদের এখানে আসলে সবগুলো লাগবে না, ঠিক আছে? সবগুলোর কোনো প্রয়োজনও নাই, এগুলো অনর্থক আলোচনা। এই আচ্ছা, এই দেখো এখানের মধ্যে অনেক আলোচনা আছে, তো আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন, জাস্ট একটা দুটো প্রশ্ন যদি তোমাদেরকে একটু দেখাই। লাইক হচ্ছে কিছু শব্দ আছে, যেমন হচ্ছে এই যে এটা দেখানোর জন্য আমি আসলে কপিটা ওপেন করেছি। দেখো এই জায়গাটার মধ্যে তুমি কিছু নাউন, একটা বক্স দেখতে পাচ্ছ সবাই, এভরিওয়ান একটা বক্স কিন্তু দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো। এখানের মধ্যে দেয়া আছে এই যে এটা দেখো, বি, বিকাম, অ্যাপিয়ার, রিমেইন, সিম, টেস্ট, লুক, ফিল, সাউন্ড, স্টে, স্মেল, টার্ন, কিপ, গ্রো, কাম, গো। পাইছো? তো এখানের মধ্যে যে কয়েকটা ভার্ব তুমি এখানের মধ্যে দেখতে পাচ্ছ, এদেরকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব, এদেরকে বলা হবে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের বিশেষত্ব হচ্ছে যে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভই বসে, তবে নাউন ফ্রেজও বসতে পারে, তবে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ বসাই। যেমন ধরো কখন আমরা লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাই সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। লাইক হচ্ছে ধরো
খেয়াল করে দেখো, আমি বিকাম, আমরা একটু আগে দেখেছিলাম যে বিকাম বলে একটা শব্দ আমরা ওখানে মধ্যে দেখেছিলাম। সো আমি লিখলাম ওখান থেকে যে জন বিকামের পাস্ট ফর্ম বিকেম এ ডক্টর, জন বিকেম এ ডক্টর। আবার আমি লিখলাম জন বিকেম গুড। তাহলে এখানে একটু জিনিস খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটার মধ্যে যিনি জন উনি কি ডাক্তার? তুমি নিজেকে একটু প্রশ্ন করো, তোমরা সবাই নিজেই নিজেকে একটু প্রশ্ন করো যে যিনি জন উনি কি ডাক্তার? কি মনে হয় তোমাদের? আমি আবারও বলছি, এই বাক্যের মধ্যে জন যে সেই কি ডাক্তার? সেম, যিনি জন উনি তো ডাক্তার, তাই না? আচ্ছা, আবার ধরো যিনি জন উনি কি গুড? অবশ্যই তাই, যে জন সেই তো ভালো। তার মানে যাহাই সাবজেক্ট তাহাই কিন্তু অবজেক্ট হচ্ছে। খেয়াল করছো যে যেমন ধরো আমি বললাম যে আই এম আ টিচার, তার মানে যিনি আমি উনি কিন্তু শিক্ষক। আই এম এ লয়ার, যিনি আমি উনি কিন্তু আইনজীবী। তার মানে সহজ কথায় আমি যদি বলি যে জন ইজ এ লয়ার, জন ইজ এ ডক্টর, জনের কথাই তো বলা হচ্ছে। তার মানে জন সমান সমান ডাক্তার। একইভাবে জন সমান সমান গুড। তার মানে দুটো যদি সেম সেম হয়ে যায়, মানে দুটো যদি ইকুইভ্যালেন্স হয়ে যায়, মানে সমান সমান হয়ে যায়, তাহলে মাঝখানে যে ভার্বটা হয় সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। বিষয়টা বুঝতে পেরেছো? যে ভার্বের আগে এবং ভার্বের পরে দুটোই যদি সেম হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট যদি সেম হয়ে যায়, তাহলে মাঝখানে যে ভার্বটা সেই ভার্বটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। যেমন আমি যদি এখন এইভাবে বলি, তোমরাই আমাকে বলবা যে এটা কি লিঙ্কিং ভার্ব কিনা। ঠিক আছে, ধরো আমি এইভাবে লিখলাম যে জন বট এ কার। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো দেখি এই সেন্টেন্সের মধ্যে বট এটা কি লিঙ্কিং ভার্ব কিনা? ইয়েস অর নো? এই সেন্টেন্সের মধ্যে জনটা কি লিঙ্কিং ভার্ব কিনা? না, এই সেন্টেন্সে জন লিঙ্কিং ভার্ব না। কেন না? তার কারণটা হচ্ছে তুমি নিজেই বুঝতে পারতেছো যে যিনি জন, এই সেন্টেন্সটার মধ্যে একটু খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সটার মধ্যে যিনি জন উনি কিন্তু গাড়ি না। বুঝা গেছে বিষয়টা? এই বাক্যের মধ্যে যিনি জন উনি কিন্তু এই গাড়ি না, মানে জন সমান সমান গাড়ি কিন্তু না। যাহাই জন তাহাই কিন্তু গাড়ি না। তাহলে মাঝখানে যে বট বলে একটা ভার্ব দেখতে পাচ্ছ, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। তার মানে বুঝতেই পারতেছো, লিঙ্কিং ভার্ব হতে হলে দুটাকে সেম হইতে হবে, মানে আগে এবং পরে, ভার্বের আগে এবং ভার্বের পরে সেম কথা বলতে হবে। তাহলে মাঝখানের ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হবে। আর আমি এই কথাগুলো কেন বললাম? কারণ লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে অথবা নাউন বসে। তার মানে লিঙ্কিং ভার্বের পরে শূন্যস্থান থাকলে তোমরা শূন্যস্থানের মধ্যে অ্যাডজেক্টিভ বসাবা। বিষয়টা বুঝতে পেরেছো? দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা এই অংশটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট স্লাইডে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা, যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলতে আসলে আমরা বুঝিটা কি? হোয়াট ডাজ মিন বাই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ? এখান থেকে অসংখ্য প্রশ্ন আসে ভাইরা, অসংখ্য প্রশ্ন। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এটাকে ট্রিপল স্টার মার্ক করে রাখো, ট্রিপল স্টার। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কনসেপ্ট একটু লিখে বোঝার ট্রাই করি। দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম যে দিস বুক কন্টেইনস, ধরো 20 পেজেস, 20 পেজেস। তারপর ধরো আমি আরেকটা লিখলাম this is a 20 পেজ oblique pages book। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম these are some 20 page book oblique books। আচ্ছা, এখন দেখা যাক যে তোমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারো কিনা। দেখো আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্স তিনটার মাধ্যমে আমি 100% হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কনসেপ্টটা তোমাকে ব্রিফ করতে পারবো। বুঝা গেছে বিষয়টা? যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলতে আসলে আমরা কি বুঝি, এই তিনটা সেন্টেন্সের মাধ্যমে তুমি খুব সহজেই বিষয়টাকে তুমি গ্র্যাব করতে পারবা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে 20, এই 20 কিন্তু একটা প্লুরাল নাম্বার। আমরা জানি নাম্বার যদি প্লুরাল হয় তাহলে সাথে নাউনের সাথে এস লাগাইতে হয়। যেমন ধরো আমি কিন্তু কখনো বলবো না যে 20 বয়, আমাদেরকে বলতে হবে 20 বয়েস, তাই না? তাহলে ঠিক একইভাবে 20 গার্ল বলা যাবে না, বলতে হবে 20 গার্লস। তাহলে ঠিক একইভাবে 20 পেজ বলা যাবে না, বলতে হবে 20 পেজেস। এটা কখন? যদি তোমার প্লুরাল নাম্বার হয় এবং সাথে নাউনটাকেও প্লুরাল বানাইতে হয়। কিন্তু এখানে দেখো 20 কিন্তু প্লুরাল নাম্বার, বাট তারপরও আমি এখানের মধ্যে এই পেজ কথাটা বলতে পারবো না। তারপরও এই জায়গাটার মধ্যে এই পেজ কথাটা তুমি বলতে পারবা না। কেন বলতে পারবা না? কারণ এটার পরে কিন্তু আরো একটা নাউন চলে আসছে, সেটা হচ্ছে বুক।
কারণ যদি তুমি দেখো যে নাউনের আগে যদি অন্য কোনো নাউন চলে আসে, তার মানে তুমি একটু আগে তো পড়লা যে দুটো নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। যদি প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রথম নাউনের সাথে তোমার অ্যাপোস্ট্রোফি এস, এস বাই এস কোনো কিছু অ্যাড করা যাবে না। তাহলে এই কারণে আমি 20 পেজেস বুক বলতে পারবো না, 20 পেজ বুক বলতে হবে। তার মানে দুটো নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটার সাথে এস বাই এস অ্যাড করা যায় না। এখানের মধ্যে একটু খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটার মধ্যে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, আবার এখানে নাউন দেখতে পাচ্ছ। মনে রাখবা, নাম্বার এবং নাউন যদি তোমার পাশাপাশি বসে অন্য একটা নাউনের আগে যদি বসে অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলেই এদের সাথে কোনো এস বা ইএস অ্যাড করা যাবে না। এদের মাঝখানে একটা হাইফেন থাকার কারণে কখনো কখনো এদেরকে বলা হয় এরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক একই কথা প্রযোজ্য লাস্টের সেন্টেন্সটা। এই সেন্টেন্সটাতে তোমরা একটু খেয়াল করে দেখো যে লেখা আছে দিস আর সাম 20 পেজ বুক অথবা বুকস। তুমি খেয়াল করে দেখো এখানের মধ্যে বুক বা বুকস তুমি যেটাই বলো না কেন এটা কিন্তু নাউন। নাউনের আগে যদি তোমার এই যে নাম্বার এবং নাউন যদি পাশাপাশি বসে তাহলে অবশ্যই এরা অ্যাডজেক্টিভের কাজ করবে, আর অ্যাডজেক্টিভের কাজ করবে বলে এদের সাথে এস বা ইএস অ্যাড করা যাবে না। তার মানে আমি একটা কনসেপ্ট আমি খুব সহজে তোমাকে বুঝাতে পারলাম কিনা, যে নাম্বার এবং নাউন যদি অন্য কোনো নাউনের আগে বসে তাহলে তাদের সাথে এস বা ইএস অ্যাড করা যায় না। কখনো কখনো তাদের সাথে হাইফেন থাকে বলে তাদেরকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমরা অনেক সময় এভাবে বলি যে দিস ইজ আ 20 পেজ বুক। দেখো এই যে এখানের মধ্যে যে আমি বললাম যে 20 পেজ বুক, এখানে 20 হাইফেন পেজ, এই হাইফেন দেওয়ার কারণেই কিন্তু মূলত এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? সো মনে রাখবা এরকম হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে তুমি কখনোই এস বা ইএস অ্যাড করবে না, মানে পেজের সাথে কখনো পেজেস বলবা না। তবে শেষে যে নাউনটা দেখতে পাচ্ছ এই শেষে নাউনের সাথে এস বা ইএস হতে পারে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ডিটারমিনারের উপরে। যেমন দেখো এখানের মধ্যে প্রথমে একটু খেয়াল করে দেখো এই যে এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সিঙ্গুলার একটা ডিটারমিনার, যে কারণে শেষে কিন্তু আমি বুক বলেছি, মানে এ বুক। আবার দেখো এই বাক্যের মধ্যে আর সাম, এই সাম কিন্তু তোমার প্লুরাল ডিটারমিনার, এই যে সাম, সাম কিন্তু প্লুরাল ডিটারমিনার, যে কারণে আমাদেরকে বলতে হবে বুকস। তার মানে লাস্টের নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এটা কিন্তু নির্ভর করবে এই শুরুর দিকে যে ডিটারমিনার থাকবে সেটার উপরে। তার মানে ডিটারমিনার যদি সিঙ্গুলার হয় শেষে যে নাউনটা দেখতে পাচ্ছ এটা সিঙ্গুলার, আর ডিটারমিনার যদি প্লুরাল হয় তাহলে শেষে যে নাউনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লুরাল। আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি, ঠিক আছে? তার মানে নাউন সিঙ্গুলার নাকি নাউন প্লুরাল এটা তো আমাদের আজকের ক্লাসের বিষয় না। আজকের ক্লাসের বিষয় হচ্ছে নাউনের আগে যদি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থাকে, হাইফেন দ্বারা যুক্ত কোনো শব্দ অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে তাদের সাথে এস বাই এস যোগ করা যাবে না, অ্যাপোস্ট্রোফি এস ও যোগ করা যাবে না। বিষয়টা বুঝতে পেরেছি? দ্যাটস কল্ড হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কনসেপ্ট। আচ্ছা, তো আমরা মোটামুটি ভাবে বেশ কয়েকটা কনসেপ্ট কিন্তু আমরা আজকে ক্লাসে ডেভেলপ করে ফেলেছি অ্যাডজেক্টিভ থেকে। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ইউজেস অফ এনাফ, এটা খুবই সহজ, এটাকে আমি স্ক্রিন থেকে তোমাকে দেখাতে পারবো। যদি তুমি দেখো যে এনাফ, মনে রাখবা যে এনাফ এটা দুটো পজিশনের মধ্যে একটু বসবে। এনাফের পজিশন হচ্ছে মূলত দুটো, ঠিক আছে? একটা হচ্ছে তোমার নাউনের আগে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে। এনাফের পজিশন দুটো, যেমন এরকম, যেমন ধরো হি ইজ অথবা আই হ্যাভ এনাফ মানি, আই এম গুড এনাফ। তোমরা একটু খেয়াল করে দেখো এখানের মধ্যে এই যে এনাফ দেখতে পাচ্ছ, এনাফের পরে কিন্তু নাউন বসেছে, তার মানে এনাফ প্লাস নাউন। আবার এই জায়গাটার মধ্যে খেয়াল করো যে গুড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসেছে, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। তার মানে আমরা বুঝতেই পারলাম এনাফের দুটো পজিশন, একটা হচ্ছে নাউনের আগে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে। তাহলে জাস্ট এটা মনে রাখলেই তো হলো যে এনাফের দুটো পজিশন, একটা হচ্ছে নাউনের আগে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, ঠিক আছে? দুটো পজিশন এনাফের। আচ্ছা ফাইন, এবার আমরা আবার আমাদের স্লাইডে চলে যাচ্ছি। মনে রাখবা, আচ্ছা এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট কেউ কি বলতে পারবা? দেখো এখানের মধ্যে লেখা আছে যে হি ওয়েন্ট আউট টু ইট বিকজ উই ওয়ার ভেরি হাংরি। উই ওয়েন্ট আউট টু ইট বিকজ উই ওয়ার ভেরি হাংরি। বাক্যটা কি সঠিক নাকি ভুল? মানে আমি এখানে তিনটা চয়েস দিয়েছি, আমি কি এখানে ট্রু হাংরি বলবো, নাকি সো হাংরি বলবো, নাকি ভেরি হাংরি বলবো, কোনটা বলবো? দেখা যাক এখানে পার্টিসিপেন্টরা কি কি লিখছো। ইনকারেক্ট, আচ্ছা ম্যাক্সিমাম এখানে ইনকারেক্ট বলছো।
টু বলতেছে অনেকে, টু টু সো ইত্যাদি বলতেছো, তাই তো? টু অথবা সো ইত্যাদি হবে। আচ্ছা, ইনকারেক্ট। ওকে, ফাইন। আচ্ছা, যাই হোক, এখানের মধ্যে তুমি যেটা দেখতে পাচ্ছ, এই বাক্যটা 100% কারেক্ট। যে বাক্যটা এখানে দেখতে পাচ্ছ এটা 100% কারেক্ট। একটু খেয়াল করে দেখবা, আমি এখানে যে ভেরি দিয়েছি, এই ভেরি কথাটা 100% কারেক্ট। মনে রাখবা, আমরা অনেক সময় মুখে কিন্তু বলে ফেলি, এটা বলে ফেলি হচ্ছে না জানার কারণে, যে ইউ আর সো গুড, ইউ আর সো গুড। অথবা হচ্ছে তুমি কেএফসি তে যাও, কেএফসি কিন্তু একটা তোমার হচ্ছে মটো আছে যে সো গুড। কেমন সো গুড? এটা হচ্ছে তোমার কেএফসি মটো, মানে কেএফসি মটো ডায়লগ আর কি, সো গুড। এটার মধ্যে কিন্তু ঝামেলা আছে, মনে রাখবা। এই যে সো নাইস বলি আমরা, সো নাইস, টু বিউটিফুল, কেমন এভাবে কিন্তু দয়া করে বলবা না যদি এখানের মধ্যে তোমার ফলাফল প্রকাশক কোনো ক্লজ না থাকে। মানে বিষয়টা হচ্ছে এরকম, কারণ এবং ফলাফল টাইপের কোনো কথাবার্তা থাকলে পরে আমরা টু বা সো বলবো। কারণ এবং ফলাফল টাইপের কোনো কথাবার্তা না থাকলে আমরা ভেরি বলবো। যেমন ধরো আমি যদি এইভাবে বলি যে তুমি এত দুর্বল যে তুমি হাঁটতে পারো না, যে ইউ আর সো উইক দ্যাট ইউ ক্যান নট ওয়াক। অথবা তুমি বলতে পারো ইউ আর টু উইক টু ওয়াক। তাহলে একটু খেয়াল করে দেখছো যে যদি কারণ এবং ফলাফল টাইপের কোনো কথাবার্তা বলা হয়, আমরা সো অথবা টু কে কিন্তু নিয়ে আসতেছি। কিন্তু যদি এরকম কোনো কথাবার্তা না থাকে, তাহলে তোমরা সো টু এর পরিবর্তে ভেরি কে সিলেক্ট করবা। বুঝতে পারছো বিষয়টা? তার মানে তুমি এখানের মধ্যে বলবা যে উই ওয়েন্ট আউট টু ইট বিকজ উই আর ভেরি হাংরি। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এখানের মধ্যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কোনটা বলবো কোনটা বলবো না, ঠিক আছে, সো বলবো নাকি ভেরি বলবো, এটা ডিপেন্ড করবে সেন্টেন্সটার উপরে। এটা তোমার বা আমার উপর কিন্তু ডিপেন্ড করছে না। তো যাই হোক, এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত আলোচনা আছে রেগুলার ক্লাসগুলোর মধ্যে, আমরা এই অংশে আর সময় নষ্ট করবো না। এখন তোমরা সবাই একটু স্ক্রিনের মধ্যে খেয়াল করে দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আরো কিছু প্রশ্ন নিব তোমাদের কাছ থেকে, মানে আমাদের আজকে ক্লাসের উপর ভিত্তি করে। তুমি একটু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কনসেপ্ট অফ অ্যাডভার্বস। তো অ্যাডভার্বের কনসেপ্ট থেকে মূলত হচ্ছে আমরা আজকে ক্লাসের মধ্যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে। আমরা একটু আগে কিন্তু দেখেছি যে অ্যাডজেক্টিভ কিন্তু মূলত মডিফাইং বা কোয়ালিফাইং, তুমি যাই বলো না কেন হতে পারে। অ্যাডজেক্টিভ মডিফাইও করতে পারে, কোয়ালিফাইও করতে পারে, তাই না? আজকে ক্লাসে আমরা দেখেছি। এবং অ্যাডজেক্টিভের বিভিন্ন টাইপের প্রশ্ন নিয়ে আজকে ক্লাসে আমরা কাজ করেছি। আজকে আমরা দেখেছি যে আসলে কোয়ালিফাইং প্রশ্ন কেমন হতে পারে, টাইপস এর প্রশ্নগুলো কেমন হতে পারে, ক্লাসিফিকেশনের প্রশ্নগুলো কেমন হতে পারে, তাই না? এগুলো আমরা দেখেছি। এনাফের বিষয়টা, হাইফেনেটেড এর বিষয়টা, তারপর নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ এর বিষয়টা, এগুলো আমরা সবই দেখেছি মোটামুটি। কিন্তু অ্যাডভার্ব থেকে এত ব্যাপক কিছু না। অ্যাডভার্ব থেকে আমরা দেখবো যে অ্যাডভার্ব মূলত কাকে কাকে মডিফাই করতে পারে, এই বিষয়টা আমরা কিন্তু এখন একটু দেখবো। আচ্ছা, এবার একটু সবাই আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, ফাইন। এবার এটা কি আবার হ্যাং করছে নাকি? আচ্ছা, তোমরা সবাই একটু স্ক্রিনটা খেয়াল করো, সবাই একটু স্ক্রিনটা খেয়াল করবা। আচ্ছা, এগুলা যেহেতু হচ্ছে তোমার, এগুলো সবই হচ্ছে মানে পার্সোনাল নোটস। তোমার হচ্ছে মূলত হচ্ছে আমরা ইন ডিটেইলসে যখন আমাদের ক্লাস শুরু হবে তখন ইউসিসি এর অনেক রিচ ম্যাটেরিয়ালস আছে, যেগুলো হয়তো আমরা ক্লাসের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এগুলো ক্লাসে তোমরা পেয়ে যাবা। আপাতত হচ্ছে তোমরা যেহেতু বাসায় বসে আছো এখন, এখান থেকে কিছুটা হলে একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে? আমি সব দেখাচ্ছি না এখান থেকে, যাতে তোমাদের মোটামুটি একটু কনসেপ্টটা আপাতত ক্লিয়ার থাকে সেগুলো দেখাচ্ছি। যেমন অ্যাডজেক্টিভ, সরি, ইউজেস অফ অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব আসলে কাকে কাকে মডিফাই করে সেটা বলা হচ্ছে। তোমরা জাস্ট এখানের মধ্যে এই কয়েকটা টার্ম একটু দেখে নাও, অথবা যদি পারো তাহলে একটা ছবি তুলে রাখো, কাজে আসবে যদি পারো। দেখো এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ মডিফাই করে, ঠিক আছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, প্রিপোজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে, এমনকি এটা নিচের দিকে আছে আমি দেখাচ্ছি না, যে পুরো একটা বাক্যকেও কিন্তু মডিফাই করে। তার মানে অ্যাডভার্বকে, আমাদের ধারণা ছিল যে অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এটা কিন্তু আমাদের অনেকেরই ধারণা। বাট অ্যাডভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকেও মডিফাই করে, প্রিপোজিশনকেও মডিফাই করে, কনজাংশনকেও মডিফাই করে, আবার পুরো একটা বাক্যকেও সে মডিফাই করতে পারে। তার জায়গা কিন্তু অনেক বিশাল, বুঝতে পারছো বিষয়টা? তো এখান থেকে আমি এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মাধ্যমে, এই কপিটা অবশ্য আমি তোমাদেরকে নোটস এর মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করব। তোমাদের খাতায় লিখে কুলাইতে পারবে না যেহেতু হাতে সময় নাই, ঠিক আছে? আর তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নোটসে যদি মিসিং থাকে তাহলে স্ক্রিনশট থেকেও তুমি চাইলে এটাকে দেখতে পারো। দেখো এখানে প্রথমে লেখা আছে
হি ইজ এ ভেরি গুড বয়। তো এই সেন্টেন্সের মধ্যে এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে ভেরি, এই ভেরি কথাটা এটা কিন্তু মডিফাই করছে কাকে জানো? এই যে গুডটাকে মডিফাই করেছে, যে সে কেমন গুড, সে ভেরি গুড। তার মানে অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। হি ওয়ার্কস ফাস্ট, এখানে ফাস্ট কিন্তু একটা অ্যাডভার্ব, সে কাকে মডিফাই করেছে? এই যে একটা ভার্বকে মডিফাই করেছে, যে কিভাবে হাঁটে, ফাস্ট হাঁটে। আবার দেখো হি ওয়ার্কস ভেরি ফাস্ট, একটু আগে আমরা দেখেছিলাম যে এই যে ভেরি, ভেরি কিন্তু মূলত একটা অ্যাডভার্ব, তাই না? একটু আগে আমরা দেখেছি, দেখো তার মানে এখানে ভেরি কিন্তু একটা অ্যাডভার্ব। আবার একটু আগে দেখেছি ফাস্ট, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তুমি দেখো অ্যাডভার্ব এই যে ভেরি, সেটা কিন্তু আরেকটা অ্যাডভার্ব ফাস্ট তাকে মডিফাই করেছে। তার মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, খেয়াল করছো? তার মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। আবার দেখো পরের বাক্যে যে জাস্ট, জাস্ট হচ্ছে মূলত একটা অ্যাডভার্ব, সে দেখো একটা প্রিপোজিশন বিসাইডকে মডিফাই করেছে, সে পাশে বসেছে, কেমন পাশে? ঠিক পাশে। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছে, কেমন পাশে? কতটুকু পাশে? জাস্ট পাশে। এই জাস্ট কথাটা কিন্তু বিসাইডকে মডিফাই করলো, মানে প্রিপোজিশনকে মডিফাই করলো। ঠিক একইভাবে হি কেম হিয়ার অনলি বিকজ ইত্যাদি ইত্যাদি, সে আসে কারণ ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আসে, সে কখন আসে? কারণ আসে, শুধু এই কারণেই আসে। তার মানে এখানে অনলি কথাটা বিকজটাকে মডিফাই করলো, মানে এটা কনজাংশনকে মডিফাই করলো। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্বের জায়গাটা কিন্তু বিশাল। মানে অ্যাডভার্ব যে শুধুমাত্র তোমার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা ভার্বকে মডিফাই করে তা না, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইভেন পুরো একটা সেন্টেন্সকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এই নোটসটা আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আজকে ক্লাসের পরে বিকেল নাগাদ আমি আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমি তারপরে যে যারা হ্যান্ড রেজ করছো, আমি এখনই তোমাদেরকে প্রশ্নের সেশনে চলে যাব, আমি প্রশ্ন নিব এবং তোমরা আমাকে প্রশ্ন করবা, বোঝা গেছে? আচ্ছা, অ্যাডভার্বের ক্লাসিফিকেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন, যেটা আমরা ব্যাপকভাবে স্লাইড আকারে দেখেছিলাম, ঠিক আছে? ওটা নিয়ে আমরা অনেক কাজ করেছি, ওখান থেকে অনেক প্রশ্ন এসেছে, কিন্তু তুমি ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব থেকে আসলে এত ব্যাপক সংখ্যক প্রশ্ন তুমি হয়তো পাবা না, বোঝা গেছে? আচ্ছা, তবে এখান থেকে তুমি যেটা দেখতে পারো সেটা হচ্ছে কনফিউজিং অ্যাডভার্ব। আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি কনফিউজিং অ্যাডভার্ব অংশটা, সেটা আমি তোমাকে একটু দেখাই দিই। এটা এখান থেকে তোমাকে আটকাইতে পারবে, মানে যেটা আটকাইতে পারবে আমি তোমাকে শুধু সেটা দেখাচ্ছি। ও তার আগে একটু এটা বলে রাখি, সবাই একটু স্ক্রিনে দেখো, যে নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই যে ফ্রেন্ড প্লাস এলওয়াই, ফ্রেন্ডলি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। তার মানে একটা জিনিস মাথায় রাখবা, যে এলওয়াই থাকা মানেই কিন্তু সেটা অ্যাডভার্ব না। এলওয়াই আছে, এলওয়াই থাকা মানেই কিন্তু সেটা অ্যাডভার্ব না। নাউনের সাথে এলওয়াই থাকলে সেই এলওয়াই হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। তার মানে ফ্রেন্ডলি, হি ইজ ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি কিন্তু নাউন থেকে আসছে, নাউন প্লাস এলওয়াই, ফ্রেন্ডলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি হি ওয়াকস স্লোলি, স্লো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এনিওয়ে, তো এই তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে অনেকগুলো টার্মস আছে, এগুলো নিয়ে ভাইরা আমাদের আলোচনা হবে, কারণ আমাদের মানে এই যে দেখতে পাচ্ছ এখানে যেগুলো আছে অনলাইন ক্লাসে আমাদের উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে একটু সংযুক্ত রাখা। ইনশাআল্লাহ দোয়া করবা সবাই, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, মূল ক্লাসগুলো যখন স্টার্ট হবে, তখন এগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর গবেষণা করব, প্রচুর আলোচনা করব, এবং প্রশ্নের প্যাটার্ন নিয়ে আরো ব্যাপকভাবে ইন ক্লাসরুমের মধ্যে ইনশাআল্লাহ আমরা এগুলো তোমাদেরকে ব্রিফ করার ট্রাই করব। আচ্ছা, তো এখানের মধ্যে আমি তোমাকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই অংশটা, এটা তোমরা অনুগ্রহপূর্বক অবশ্যই অবশ্যই একটু মুখস্থ করে ফেলবা আজকে রাতের মধ্যে যদি সম্ভব হয় আর কি, ঠিক আছে? দেখো এখানের মধ্যে সবাই দেখতে পাচ্ছ, এই এই দেখো, এটা কেন ইম্পর্টেন্ট সেটাও একটু বলে রাখি। দেখো এই জায়গাটার মধ্যে সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা সবাই একটু একটু যদি জানাতে, যে স্ক্রিন কি দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিন কি দেখা যাচ্ছে এভরিবডি? ওকে ফাইন, থ্যাংক ইউ। হাসিবুল বলেছি স্ক্রিন দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ফাইন, ভাইরা সবাই একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে এই যে লেট, লেট কিন্তু একটা অ্যাডভার্ব, আবার লেটলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। আমি আবারও বলছি, এই যে তুমি লেট দেখতে পাচ্ছ, এই যে লেট, এটা কিন্তু মূলত একটা অ্যাডভার্ব, আবার এই যে লেটলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। ডিপ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ডিপলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব।
ফেয়ার একটা অ্যাডভার্ব, ফেয়ারলি একটা অ্যাডভার্ব, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এলওয়াই থাকলেও সে অ্যাডভার্ব, এলওয়াই না থাকলেও সে অ্যাডভার্ব। তো একটা জিনিস মনে রাখবা, যেহেতু এরা দুই ভাবে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলেও হয়, এলওয়াই না থাকলেও হয়, তার মানে এই ক্ষেত্রে মিনিং জানাটা হচ্ছে ফ্যাক্ট। তোমাকে মিনিংটা মেমোরাইজ করতে হবে। তার মানে লেট মানে হচ্ছে দেরি, আর লেটলি মানে সম্প্রতি। এই অর্থটা আজকে একটু মুখস্থ করে ফেলবা বা মেমোরাইজ করে ফেলবা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে এখানে মধ্যে যে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এটা কি মূলত কেমন টাইপের, মানে এটাকে কি বলবো আমরা, তাই তো? আচ্ছা, তো যাই হোক, আমি তোমাকে এটাকে লিখে দেখাচ্ছি। তাহলে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, ধরো আমি যদি এভাবে বলি যে জন বিহেভস উইথ মি ফ্রেন্ডলি। মনে রাখবা, জন বিহেভস উইথ মি ফ্রেন্ডলি, এই বাক্যটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ সাবজেক্ট ভার্ব এটার পরে কিন্তু আমি অবজেক্ট, আর অবজেক্টের পরে কে বসে? অ্যাডভার্ব। তো তুমি দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট ভার্বের পরে কিন্তু তোমার অ্যাডভার্ব বসে নাই, ফ্রেন্ডলি কিন্তু মূলত একটা অ্যাডজেক্টিভ। তো আমরা যদি এখানে মধ্যে এই অ্যাডজেক্টিভটাকে কারেকশন করতে চাই, আমাদের সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। এটা হচ্ছে আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্ন, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে অ্যাডভার্ব হবে। এটা হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, এই বাক্যটার মধ্যে জন হচ্ছে সাবজেক্ট, বিহেভ হচ্ছে ভার্ব, উইথ মি এটা প্রিপোজিশনাল অবজেক্ট, কিন্তু এই যে ফ্রেন্ডলি এখানে যেটা দেখতে পাচ্ছ যে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি তো হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এখানে মধ্যে যে বেসিক সেন্টেন্স প্যাটার্নটা আমরা এখানে মধ্যে দেখাচ্ছি, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যে অ্যাডভার্ব দেখাচ্ছি, এই অ্যাডভার্বটা তো এখানে হচ্ছে না। তো আমাকে এই ফ্রেন্ডলি কথাটাকে কি বানাইতে হবে? অ্যাডভার্ব বানাইতে হবে। তো এটাকে যদি আমার অ্যাডভার্ব বানাইতে হয়, তাহলে আমি এটার আগে ইন এ আর পরে ওয়ে অ্যাড করে দিব, তাহলে সেটা অটোমেটিক্যালি অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে মধ্যে বলবো যে জন বিহেভস উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে ফ্রেন্ডলি কথাটাকে যদি আমি এভাবে প্রকাশ করি, যেভাবে আমি এখন স্ক্রিনের মধ্যে তোমাদেরকে লিখে দেখাচ্ছি, ফ্রেন্ডলি কথাটাকে যদি আমি এভাবে প্রকাশ করি যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে জন বিহেভস উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এই ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা কিন্তু এখন হয়ে গেল অ্যাডভার্ব। তার মানে এলওয়াই যুক্ত যে অ্যাডজেক্টিভ, তাদেরকে যদি তোমার অ্যাডভার্ব বানাইতে হয়, তাহলে ইন এ ওয়ে এটার মাঝখানে বসাই দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? এটা কমন একটা বিষয়, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট এইচএসসি গ্রামারের মধ্যে এটা আছে, যে কারণে আমি এটাকে আর খুব বেশি ফোকাস করে আলোচনা করিনি। আজকে ক্লাসে আমি সেটাই দেখাতে চেয়েছি, যেগুলো অ্যাডমিশনের সাথে সরাসরি রিলেটেড, এই টাইপের বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি, এবং প্রচুর সংখ্যক প্রশ্ন নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণও করেছি। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখবো। এখন আমি কোয়েশ্চেন সেশনের মধ্যে চলে যাব, প্রশ্নের সেশনে চলে যাব। যাদের যত প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রেজ করবা, আমি তোমার প্রশ্নগুলো শুনবো এবং সম্ভাব্য উত্তরগুলো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে এটাকে একটু মিউট করে দিই। আচ্ছা, যাই হোক, কাদের কাদের প্রশ্ন আছে একটু হ্যান্ড রেজ করো। আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে অনেকে হ্যান্ড রেজ করেছো। যে প্রথমেই দেখা যাচ্ছে সোহানা। আচ্ছা, আমি তোমাকে আনমিউট দিচ্ছি, 1 মিনিট। আমার এখানের মধ্যে একটু, এই যে দেখছো, মানে এটা একটু ট্রাবল দিচ্ছে আজকে। ঠিক আছে, আচ্ছা আমি আনমিউট দিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া এখানে সুইচ আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি যে সেন্টেন্সটা ছিল ভাইয়া, এখানে সুইচটা সেন্টেন্সটা কেমন মিনিং প্রকাশ করছে আর সুইচটা কেন অ্যাডজেক্টিভ হচ্ছে? এছাড়া ভাইয়া আমার আরেকটা কোশ্চেন আছে। দিস বুক কন্টেন্স 20 পেজেস, ভাইয়া এখানে 20 পেজেসটা আসলে কি? আর দিস আর সাম 20 পেজেস বুকস, এখানে সামটা বুকস কেন হয় কোয়ালিফাই করছে, 20 পেজেসটা এখানে কি পার্টস অফ স্পিচ হিসাবে আছে? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব চমৎকার প্রশ্ন করেছো। সোহানাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুইটস, তুমি ওখানে যে সুইটস এর যে বিষয়টা বললাম, ওখানে আমাদের সুইটটা অ্যাডজেক্টিভ কেন? বিকজ হচ্ছে এই বাক্যটার মধ্যে ইনভার্স করা হয়েছে। ইনভার্সনের কনসেপ্টটা হচ্ছে আমাদের আলাদা একটা কন্টেন্ট, আলাদা একটা টপিক, আলাদা একটা লেকচার কিন্তু, ঠিক আছে? এবং এটা কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই টপিকের সাথে রিলেটেড। আমরা একটা বাক্যকে যখন ইনভার্স করি, তখন সাধারণত সেটাকে ওই বাক্যের নেগেটিভ যে অ্যাডভার্ব গুলো আছে, অথবা অ্যাডভার্ব অফ প্লেস যেগুলো আছে, অথবা অ্যাডজেক্টিভ যেগুলো আছে, ওদেরকে আগে নিয়ে আসি। সাধারণ সেন্টেন্স প্যাটার্নে কিন্তু আমরা লিখি এভাবে, যেমন ধরো আমি এভাবে বললাম যে আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। এখন তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি ভাত খান না, এটা কেমন ধরনের কথা? ঠিক আছে, তাহলে আপনি কি খান?
তো আমি ভাত খাই না, আমি কি খাই, এটা যদি আমি একটু তোমাকে জোর করে বলতে চাই যে তুমি বিশ্বাস করতেছো না কেন, আমি সত্যিই ভাত খাই না, এই যে আমি তোমাকে একটু জোর দিয়ে বোঝানোর ট্রাই করতেছি যে আমি সত্যিই ভাত খাই না, বিশ্বাস করো আমি সত্যিই ভাত খাই না, এই যে জোর দিয়ে বলবো, এই জোর দিয়ে বোঝানোর জন্য এই বাক্যের মধ্যে যে অ্যাডভার্বটা আছে ওটাকে আগে নিয়ে আসতে হবে। এখানের মধ্যে অ্যাডভার্বটা হচ্ছে এই যে নট, ঠিক আছে, যে নট, এই নটটাকে আমি আগে নিয়ে আসবো, নট, তারপরে অক্সিলারি ভার্ব ডু, তারপরে হচ্ছে তোমার এই যে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ, নট ডু আই ইট রাইস। তাহলে ঠিক একইভাবে ধরো আই হ্যাভ হার্ডলি ইটেন রাইস, অথবা আই হ্যাভ হার্ডলি ভিজিটেড কানাডা, ঠিক আছে, অর্থাৎ আমি কানাডা ভিজিট করি নাই। তাহলে সেই ক্ষেত্রে হার্ডলি কথাটাকে আগে নিয়ে এসে তুমি জোর দিয়ে বলতে পারো যে সত্যি আমি কখনো কানাডা ভিজিট করি নাই। বুঝতে পারছো বিষয়টা? তারপর ধরো আমি একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেখাইলাম যে সো বিউটিফুল দ্য সিনারি ইজ, তখন তুমি চাইলে জোর দিয়ে বলতে পারো যে সো বিউটিফুল ইজ দ্য সিনারি, অথবা বিউটিফুল ইজ দ্য সিনারি। তার মানে সহজ কথায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব গুলোকে যখন আমরা সেন্টেন্সের শুরুতে প্লেসমেন্ট করি, এই কন্টেন্ট বা টপিকটাকে বলা হয় তোমার ইনভার্সন। ইনভার্সন মানেই প্রতিস্থাপন, অর্থাৎ ভার্বের আগে ওই মডিফায়ার বা কোয়ালিফায়ার গুলোকে নিয়ে আসা। এটা কেন করা হয়? বাক্যকে জোর দিয়ে এস্টাবলিশ করার জন্য করা হয়, এমফাসাইজ করার জন্য করা হয়। তোমার প্রথম প্রশ্নের অ্যান্সার তুমি পেয়েছো। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এই জিনিসটা কি, কেমন? এখানের মধ্যে তুমি একটা বিষয় বলেছো যে সোনা, তুমি আবার একটু বলো দেখি, আমি আবার একটু আনমিউট করে একটু বলো দেখি। সোহানা, হাইফেনেটেড তোমার প্রশ্নটা যেন কি ছিল? দিস ইজ ভাইয়া দ্য বুক কন্টেন্টস 20 পেজেস, এখানে 20 পেজেস এর সাথে ভাইয়া বুকটার কি সম্পর্ক? কন্টেন্টসটা কি এখানে ভার্ব হিসেবে কাজ করছে? আর দিস আর সাম 20 পেজেস বুক, এখানে সাম তো বুকস কে কোয়ালিফাই করছে, কিন্তু 20 পেজেসটা এখানে কি পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। এবার একটু খেয়াল করে দেখো, এখানের মধ্যে এক নাম্বার সেন্টেন্সের মধ্যে এখানে কন্টেন্ট নিজেই কিন্তু একটা ভার্ব, কন্টেন্ট কিন্তু নিজে একটা ভার্ব। আর ভার্বের পরে দেখো জাস্ট হচ্ছে এই যে নাম্বার এবং নাউন পাশাপাশি বসেছে। যখন নাম্বার এবং নাউন, এই যে নাম্বার প্লাস নাউন, এরা যখন হচ্ছে তোমার পাশাপাশি বসে, তখন নাম্বার অনুযায়ী নাউনটা হয়। অর্থাৎ নাম্বার যদি সিঙ্গুলার হয়, তাহলে নাউনটাও কি হবে? নাউনটাও সিঙ্গুলার হবে। নাম্বার যদি প্লুরাল হয়, তাহলে সাথে যে নাউনটাও কি হবে? প্লুরাল হবে। তার মানে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাউন, প্লুরাল নাম্বার প্লুরাল নাউন। এই থিওরিটা অ্যাপ্লাই করা হয়েছে এই প্রথম বাক্যটার মধ্যে, ঠিক আছে? কিন্তু পরের বাক্যটার মধ্যে খেয়াল করে দেখো, পরের বাক্যে এই যে নাম্বার এবং নাউন পাশাপাশি বসলেও এটার পরে কিন্তু অতিরিক্ত আরো একটা নাউন চলে আসছে, সেটা হচ্ছে বুকস। বুঝতে পারছো? যেখানে এই এক নাম্বার বাক্যে কিন্তু শেষে নাউন ছিল না, এখানে নাম্বার নাউন পাশাপাশি বসেছে। বাট দুই নাম্বার বাক্যে নাম্বার নাউনের পরে আরো একটা নাউন কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে বুকস। যখন তুমি দেখবা যে নাম্বার এবং নাউন এরা যদি অন্য কোনো নাউনের আগে চলে যায়, তখন তারা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। বোঝা গেছে বিষয়টা? আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বলে মূলত এদেরকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, কারণ এদের মাঝখানে এরকম একটা হাইফেন থাকে। আর আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস হয় না, যে কারণে আমি পেজ এটার সাথে এস বাই এস অ্যাড করতে পারবো না। 20 পেজেস বুকস এভাবে বলতে পারবো না, আমাকে বলতে হবে 20 হাইফেন পেজ তারপর বুকস। এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এখানের মধ্যে এটাকে আমরা বলবো হচ্ছে নিউমেরাল ক্যাটাগরি অ্যাডজেক্টিভ, মানে এটা সংখ্যা বোঝাচ্ছে আর কি, নিউমেরাল ক্যাটাগরি অ্যাডজেক্টিভ। আর এটাকে যেটা দেখতে পাচ্ছ, এটা আসছে কিন্তু তোমার হচ্ছে ওই যে কোয়ান্টিটি থেকে। বোঝা কি যাচ্ছে? সো এটাকে আমি বলতে পারি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তো 20 কথাটা সরাসরি সংখ্যার সাথে রিলেটেড, এখানে আমাকে বলতে হবে এটা সংখ্যামূলক মানে নিউমেরিক্যাল। আর সাম কথাটা যেহেতু কোয়ান্টিটির সাথে রিলেটেড, এখানে আমাকে বলতে হবে এটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। তাহলে এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি ভাইয়া, কিন্তু ভাইয়া এখানে আমার কোশ্চেন হচ্ছে সাম দিয়ে কি আমি বুকস কে কোয়ালিফাই করছি? এক্স্যাক্টলি। এখানে যে সাম কথাটা দেখতে পাচ্ছ, এটাও বুকস কে বোঝাচ্ছে। আবার 20 পেজ দেখতে পাচ্ছ, এটাও বুকস কে বোঝাচ্ছে। তার মানে যদি এরকম একাধিক অ্যাডজেক্টিভ থাকে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভই কিন্তু শেষের নাউনটাকে কোয়ালিফাই বা মডিফাই করে। বুঝতে পেরেছো বিষয়টা? থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সট প্রশ্ন এখানে হাত তুলেছো দেখতে পাচ্ছি, ফাহমিদা আক্তার, তুমি আনমিউট করে উত্তর প্রশ্ন করো। ফাহমিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই আমার প্রশ্নটা হচ্ছে একটা কোশ্চেন করা হয়েছিল, সে দা সেম থিং টুয়াইস ওভার। এখানে প্রশ্নটা ছিল দা সেম, এটা কি হবে? আপনি বলছেন এটা ডেমনস্ট্রেটিভ হবে। ভাই আমার প্রশ্ন হচ্ছে ডেমনস্ট্রেটিভের মধ্যে আপনি বলছেন দি, দিস, দ্যাট, দিস, দোজ। দি যদি ডেমনস্ট্রেটিভের মধ্যে হয় তাহলে এ এন এটাও কি ডেমনস্ট্রেটিভের মধ্যে পড়বে? না, এটা ডেমনস্ট্রেটিভের মধ্যে যাবে না। ডেমনস্ট্রেটিভের মধ্যে হচ্ছে নির্দেশবাচক,
নির্দেশবাচকের জন্য এরাই ফিক্সড, ঠিক আছে। আর তাছাড়া এদেরকে আবার তালিকাবদ্ধ করা হয়েছে, যেমন এই যে তুমি দেখো, তুমি তো নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন, যে এই যে ডেমনস্ট্রেটিভ দেখতে পাচ্ছ কি? জি ভাইয়া। আচ্ছা, তো এখানের মধ্যে একটু খেয়াল করে দেখো, আমি একটু দেখাই দিই যে ডেমনস্ট্রেটিভ ক্যাটাগরির মধ্যে কারা কারা আছে, একদম স্পেসিফিক ভাবে মেনশন করা আছে যে দিস, দ্যাট, দিস, দোজ, এবং এই দেখো লেখা আছে দা সেম। খেয়াল করছো? ও আরো একটা আছে এই যে সাচ। তো এখানের মধ্যে যে কয়েকটা দেখতে পাচ্ছ, এই কয়েকটা তোমার মাথার মধ্যে একটু থাকতে হবে, মেমোরাইজ করে রাখবা, ঠিক আছে। যে দিস, দ্যাট, দোজ আমরা সবাই জানি, আর যেটা জানি না সেটা হচ্ছে দা সেম এবং সাচ, এই দুটো কিন্তু আমরা জানি না। তো যেহেতু জানি না, আজকে থেকে এটা মুখস্থ রাখবা যে দা সেম অথবা সাচ এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ক্যাটাগরি অ্যাডজেক্টিভ, কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে অলরেডি এসেছে এবং বারবার করে আসতেছে, ভবিষ্যতেও আসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমি কি মুসাররাত জহির স্বচ্ছ। হ্যাঁ, তুমি একটু আনমিউট করে বলো স্বচ্ছ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, হি ইজ এ গুড বয়, এখানে বয় নাউন, গুড অ্যাডজেক্টিভ, বাট এ আর্টিকেল সেটা তো জানি, কিন্তু এ তো একটা ডিটারমিনার, সো ডিটারমিনার হিসেবে এটা তো অ্যাডজেক্টিভ হয়। এটা ডিটারমিনার ক্যাটাগরির অ্যাডজেক্টিভ, কারণ তুমি একটু আগে দেখেছো যে পাশাপাশি কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ বসে একটা নাউনকে কিন্তু মডিফাই করতে পারে। যেমন তুমি একটু আগে সোহানার একটা প্রশ্ন খেয়াল করছো, নিশ্চয়ই তুমি শুনেছো যে সাম 20 পেজ বুকস, সাম 20 পেজ বুকস, এখানের মধ্যে সামও যেমন একটা অ্যাডজেক্টিভ, 20 পেজও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং এক একটা ফাংশন এক এক রকম। যেমন সামের ফাংশনটা হচ্ছে সে কোয়ান্টিটি ক্যাটাগরির অ্যাডজেক্টিভ, আর 20 পেজ এটার ফাংশন হচ্ছে সে নিউমেরাল ক্যাটাগরির অ্যাডজেক্টিভ, সংখ্যা রিলেটেড অ্যাডজেক্টিভ। কিন্তু তারা সবাই কিন্তু অ্যাডজেক্টিভ, তারা কিন্তু অ্যাডভার্ব না। সো এখানে তুমি যেটা বললা যে আর্টিকেল এ মূলত কিন্তু ডিটারমিনার, তার মানে সে ডিটারমিনার ক্যাটাগরির অ্যাডজেক্টিভ, সে কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে না। বিষয়টা বুঝতে পেরেছো? জি ভাইয়া। থ্যাংক ইউ ভেরি ভাইয়া, মাচ। আরেকটা কোশ্চেন হচ্ছে যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, জি, এটা আরেকটা নাম কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নাকি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ? না 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 না, কম্পাউন্ড এটা নাউন বলা হয়। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন আমরা বলি, এটা আসলে অনেকের ভুল ধারণার কারণে বলে থাকে, বা পড়াশোনা হয়তো ঠিকমতো হয়তো বুঝতে পারে নাই, এই কারণে হয়তো তোমার হচ্ছে কম্পাউন্ড বলা হয়ে থাকে। বাট এটা মূলত কম্পাউন্ড নাউনের কনসেপ্টটা ডিফারেন্ট। এটা যখন আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব, যেমন আমরা বলি না যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিং স্টোন, রোলিংটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু সে কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ না। আমি তাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি বা পার্টিসিপল অ্যাডজেক্টিভও বলতে পারি, কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ বলতে পারি না। কিন্তু আমি যদি বলি সুইমিং পুল, যেমন ফ্লোট, আমি যদি বলি যে তোমার ফ্লাইং বার্ড, ফ্লাইং কথাটা কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যদি বলি সুইমিং পুল, সুইমিং কথাটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, এটা কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ না। তাহলে এই কনসেপ্টে গেলে তুমি যদি জানতে চাও যে আমার এখানে গ্রুপের মধ্যে কিন্তু কিছু ভিডিও আছে, ওই যে ফ্রি ক্লাসের ভিডিওটা দেখো, অথবা আমার এর আগের ভিডিওটা ডি ইউনিট বা সি ইউনিটের কি একটা ভিডিও, আমি ইউনিট নামটা ভুলে গেছি, ওখানে পার্টিসিপল নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, এই কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, একদম পরিষ্কার ভাবে সেটা রেকর্ড করা আছে, একটু প্লে করলেই বুঝতে পারবা। আচ্ছা, নেক্সট ভাইয়া, কোশ্চেন। জি জি বলেন। কম্পাউন্ড নাউনকে কি হাইফেনেটেড নাউন বলা যাবে? না, কখনোই বলা যাবে না। হাইফেনেটেড কম্পাউন্ডের মাঝখানে হাইফেন, যেটা কম্পাউন্ড নাউন এটার মাঝখানে তুমি হাইফেন ইউজ করবে না। কিন্তু যেটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেমন নাম, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ মানেটা কি? নাম্বার এবং নাউন পাশাপাশি বসে অ্যাডজেক্টিভের কাজ করে হাইফেন দ্বারা যুক্ত হয়ে। খেয়াল করে দেখো যে নাম্বার এবং নাউন কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু নাউন প্লাস নাউন না, নাউন প্লাস অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ প্লাস নাউন না, এটা হচ্ছে নাম্বার প্লাস নাউন। এটা ফিক্সড, নাম্বার এবং নাউন পাশাপাশি বসছে, হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, এবং সে অন্য একটা নাউনকে কোয়ালিফাই করতেছে, এই কারণে সেটাকে বলা হচ্ছে হাইফেন দ্বারা যুক্ত হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এবং এটা শর্তই হচ্ছে নাম্বার থাকতে হবে। বাট তুমি যেটা বলতেছো যে কম্পাউন্ড নাউন, যেটা ওখানে তো নাম্বার নাই, ওখানে তো হচ্ছে তোমার জেরান্ড এবং নাউন পাশাপাশি বসতেছে, যেমন সুইমিং পুল, তারপর হচ্ছে ওয়াকিং স্টিক, এগুলোর মধ্যে তো তোমার জেরান্ড এবং নাউন পাশাপাশি বসতেছে। বিষয়টা বুঝতে পারছো? কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আলু, আলু 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 হাত তুলেছো, আলু নাকি আলো, নামটা ঠিক বুঝতে পারতেছি না, মানে এটা নামটা কি আলু বলে? আলু ও আচ্ছা, আলো আলো, ঠিক আছে, মানে আমি আলু মনে করছি, আমি সরি। আচ্ছা, আচ্ছা কি ভাই, বলো, প্রশ্ন বলো। আমার কথা হচ্ছে ওই যে প্রথম দিকে অ্যাডজেক্টিভ পড়াইতে যে আপনি একটা ওয়েবসাইট শো করছিলেন, ওই ওয়েবসাইটের নামটা একটু বলবেন প্লিজ? ওয়েবসাইটে myteacher.edu, ঠিক আছে, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এরকম প্রচুর ওয়েবসাইট পাবা ভাইয়া, ঠিক আছে, অসংখ্য ওয়েবসাইট আছে, তুমি পড়ে কুলাইতেই পারবা না। ও আমি আবার হারিয়ে ফেলেছি,
ওই যে মাই ইংলিশ টিচার ডট edu এরকম কিছু একটা লিখে সার্চ দিলে তো পাওয়ার কথা। আচ্ছা আমি তারপর আচ্ছা ভাই, দেখতেছি, আরেকটা তুমি প্রশ্ন সার্চ আছে দিও তাহলে আপনাদের। পেয়ে যাবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো বলো। পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের আপনার দুইটা ভিন্ন ভিন্ন ফর্ম। তাহলে যেহেতু এই দুইটা প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের দুইটা ভিন্ন ভিন্ন ফর্ম, তাহলে এইগুলোকে আলাদাভাবে প্রোনাউন বলাটা কি ভুল না? মানে পার্সোনাল প্রোনাউনের ভিন্ন ভিন্ন ফর্ম আলাদাভাবে প্রোনাউন বলা ভুল বলতে আমি প্রশ্নটা বুঝলাম না। মানে আমরা যখন প্রোনাউনের আপনার ওই যে ক্লাসিফিকেশন পড়াই তখন তো বলি যে পড়াই না, reflexive মানে তুমি তো পড়াও না, তুমি পড়ো আর কি। হ্যাঁ ওই তো মানে পড়ি আর কি। হ্যাঁ ওখানকার তো দেশে যায়। হ্যাঁ আচ্ছা ভাইয়া, বলো শুনতেছি। আচ্ছা তখন আমার আমরা বলি প্রশ্নটা যে নেছছেই না। প্রোনাউনের ক্লাসিফিকেশন গুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পার্সোনাল কি? প্রোনাউন। এখন পসেসিভ এবং রিফ্লেক্সিভ তো এটার মোবাইল লিখতে পার্সোনাল এই কথা কইস না, এই বাকি কারা কারার জন্য কথা বলতেছে দেখো, কত বড় বেয়াদব। এই যে সেই স্যার ডাইনি ভালো রসিক, সে ভালো রস কষে দেয়। আবার দেখো আবার কথা কইতেছে, এই যে তোরা কিন্তু দিলাম ব্লক মাইরা, ঠিক আছে। কম্পিউটার আচ্ছা এনিওয়ে, ইনি ভালো রসিকও আছে, এখানের ভালো মধ্যে মজাও করে। ওয়েবক্যাম দিয়ে হ্যাঁ আমাদের এই জায়গাটার মধ্যে ভালো আমরা রসিকও আছে। খেয়াল করবো। হাত আমি তুলছি, যেমন হাত তোলাই রয়েছে, আমি দেখতেছি কি হাত তুলছো। আমাদের নোটিফিকেশন যাচ্ছে। ওফ। আচ্ছা এখানে আর কেউ কি কোনো প্রশ্ন আছে? সাজিদুল ইসলাম, নাসির উদ্দিন হাত তোলা দেখতে পাচ্ছি, তারা কোনো প্রশ্ন করবা? কোনো প্রশ্ন? সাজিদুল ইসলাম করেন। জি ভাই কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাই যে একটা মানে অল ফোর পেন্স একটা লিখছিলেন মেবি, মানে একটা all the four pens are missing here, all the four is মানে যে অ্যাডজেক্টিভ ভাই, এটা একটু বুঝি নাই ভাই আমি একটু। all the four, এখানে প্রথম যে অলটা দেখতে পাচ্ছ সেটা কোয়ান্টিটি ক্যাটাগরি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপর দা, এই দাটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ ক্যাটাগরি অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ফোরটা হচ্ছে নিউমেরাল ক্যাটাগরি অ্যাডজেক্টিভ, মানে সংখ্যা ক্যাটাগরি অ্যাডজেক্টিভ। তিনটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এবং এই তিনটা অ্যাডজেক্টিভ একাধারে হচ্ছে একটা পরবর্তী নাউনকে মডিফাই বা কোয়ালিফাই করছে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এখানের মধ্যেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরেকটা কথা বলে রাখবো, যারা যারা আজকে ক্লাসে পার্টিসিপেট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ঈদের আগে এটাই তোমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? ঈদের পরবর্তী স্কেডিউল তোমরা ইনশাআল্লাহ রুটিন তো অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবা। এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং ঈদ পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে ক্লাসটা, হ্যাঁ বলো। ভাইয়া অনেক আমার প্রিভিয়াস ক্লাস থেকে একটা কোয়েশ্চেন ছিল, আপনি বলছিলেন হচ্ছে দ্য টল জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, আর হচ্ছে এ ওয়াকিং ইজ নিডেড ফর মি, আর আরেকটা হচ্ছে দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক। এই জায়গায় হচ্ছে স্ট্যান্ডিং, ওয়াকিং এবং ওয়াকিং আরেকটা হচ্ছে ওয়াকিং, এগুলো কি জিরান্ড পার্টিসিপল কোনটা? ওয়াকিং স্টিকে ওয়াকিং হচ্ছে জিরান্ড। জিরান্ড ভাইয়া, ওই যে আমাদের আরেকটা ভাইয়া ক্লাস নিয়েছিলেন, উনি বলছিলেন যে এটা পার্টিসিপল। আচ্ছা এনিওয়ে, এইসব বিষয়ে হচ্ছে সরাসরি ভাবে সার্চ করবো। ওই যে দেখো ওই যে গুগল আছে না, গুগলের মধ্যে সার্চ করবা, তাহলে জানতে পারবো সবকিছু, ঠিক আছে? যে একটা বিষয় বলে রাখবো যে স্ট্যান্ডিংটা হচ্ছে রিডিউসড ক্লজ, এটা হচ্ছে রিডিউসড ক্লজ এবং এটা ফ্রেজের কাজ করবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা তোমার হচ্ছে স্ট্যান্ডিং, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো পড়াশোনা করো, পড়াশোনা করলেই কনসেপ্টগুলো নিজে জানতে পারবা, কোন ভাইয়া কি বলছে এইটা আমাকে প্রশ্ন করতে হবে না, ঠিক আছে? পড়াশোনা করো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা এনিওয়ে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবা। সবাইকে ঈদ মোবারক ভাই। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। হ্যাঁ তোমাকেও ঈদ মোবারক, তুমিও ভালো থাকবা।